হ্যালো, আসসালামু আলাইকুম। লেখক আরিয়ান অভির এই আদার 48 অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। জিনের সাথে মানুষের ভালোবাসার গল্পটি ২য় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এখনও আপনাদের মাঝে যারা ১ম পর্বটি শোনেননি, সর্বপ্রথম এই গল্পের ১ম পর্বটি শুনে আসবেন। আমার চ্যানেলে দেয়া আছে। তাছাড়া আমি ১ম পর্বের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে রাখব। অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন থেকে সর্বপ্রথম ১ম পর্বটি আপনি শুনে তারপরে এই পর্বটি আপনি শুনবেন। অন্যথায় এই গল্পটির কিছুই বুঝতে পারবেন না। তো বেশি কথা না বাড়িয়ে এই গল্পটি শুরু করছি। আপনারা শুনছেন আধার 48। আমি আরাম ভাইয়াকে হারাতে পারবো না। এর জন্য যদি আম্মুর অবাধ্য হতে হয় তবে তাই হব। আর নূর আলম ওকে তো আমি বাঁচতে দিব না। এদিকে সামিরা বেগম ভাবছে আনাম কুরাইশের উপর নজর রাখতে হবে। মেয়েটাকে নিয়ে ভরসা নাই, যখন তখন নূরের ক্ষতি করতে পারে। আর নূরের ক্ষতি হওয়া মানে আমি ক্রাউনের থেকে বহু দূরে চলে যাওয়া। এইটা কিছুতেই হতে পারে না। তাই তিনি বিশ্বস্ত কিছু জিনকে আনামের উপর নজর রাখতে বলেন। এদিকে আরাম নিজের প্রেয়সীকে দেখার জন্য মনটা ছটফট করছে, কিন্তু কিছু করার নাই। সে সেখানে আজ যাবে না। অন্যদিকে দিয়ে নূর আলেমকে না দেখে থাকতে পারছে না। তাই সে ঠিক করে বিয়ের আগে মাঝে মাঝে সে নূর আলেমের সঙ্গে দেখা করবে। আর পরশু তো ওর জন্মদিন, সেখানে একটা বিশেষ উপহার দিতে চাই আরাম। আরাম মনে মনে একটা প্ল্যান করে। অন্যদিকে আব্রাহাম ভাবছে শিপুর কথা। শিপু কি ওর প্রস্তাবে রাজি হবে তো, নাকি সত্যি মজার বিষয় ভেবে উড়িয়ে দিবে? ওর কি আমাকে পছন্দ হয়েছে জানি না, তবে তোমাকে আমার চাই শিপু। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। অ্যাট এনি কস্ট তোমাকে আমার হতে হবে, হতেই হবে। দুইবার নিজেদের প্রিয়সীকে নিয়ে ভাবতে থাকে। এইভাবে কেটে যায় 2 দিন। অন্যদিকে নূর আলমের আব্বুর ছুটির টাইম শেষ শেষ হয়ে যায়, তিনি চলে যান। বাবার জন্য মন খারাপ করে ঘুমিয়ে পড়ে নূর। সকালে ঘুম ভাঙে নূর আলিমের, তবে মুশাইরা খালার ডাকে নয়, শিফুর ডাকে। শিফু আর আমি নাস্তা করেই কলেজের উদ্দেশ্যে যাই। কলেজে গিয়ে ক্লাস করে সবার সঙ্গে আড্ডা দিয়ে বাসা যাওয়ার জন্য গাড়ির কাছেই যেতেই সামনে থেকে একটা কালো গাড়ির দরজায় দাঁড়ায়। আমি আর শিপু অবাক হয়ে একে অপর দিকে তাকাচ্ছিলাম। এর মধ্যে গাড়ি থেকে দুজন মাস্ক পরা লোক বেরিয়ে আসলো আর আমাকে টেনে গাড়িতে তুলল। আমি বারবার চেঁচাচ্ছিলাম, কিন্তু ক্লোরোফর্মের কারণে সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরতেই নিজেকে অন্ধকার রুমে হাত পা অবস্থায় বাঁধা অবস্থায় দেখতে পাই। আমি ছাড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু শিপুর কথা ভেবে টেনশন হচ্ছে। শিপু কোথায়? ওরা কারা? কে আমাকে এখানে আটকে রেখেছে? বেশ কিছুক্ষণ পরেই কারো না আসার কারণে তারপর বন্ধ ঘরে বেশ ভয় লাগছিল আমার। কিছুক্ষণ পর দুইটা লোক আসে কিছুক্ষণ পর। তারা মাস্ক পরা ছিল, তাই আমি তাদেরকে দেখতে পাচ্ছিলাম না। ওরা আস্তে আস্তে আমার দিকে এগুচ্ছে। আমি ভয়ে জড়সড় হয়ে গেছি। তাদের মধ্যে একজন আমার হাত পায়ের দড়ি খুলে দিল। আমি ওনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চাইলে দরজার কাছে একজন আমার হাত ধরে ফেলে। আরাম ভাইয়া? হ্যাঁ, লোকটি আরাম ভাইয়াই ছিল, কিন্তু আমাকে এভাবে তুলে আনার মানে কি বুঝতে পারছি না আমি। আরাম ভাইয়ার পাশের জন্য আব্রাহাম ভাইয়া, তোমরা আমার সাথে এমন করতে পারলে? আর শিপু কোথায়? শিপু ভাবতেই দরজার কাছে শিপুকে দেখতে পাই। সবাই মুচকি মুচকি হাসছে। তার মানে এগুলো প্ল্যান করে করা হয়েছে। ওদের হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। সবাই কি করে পারলো আমার সঙ্গে এমনটা করতে? কাউকে কিছু না বলে রাগে আমি বেরিয়ে আসি। আমার পিছু পিছু সবাই আসে। আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকি। আরাম ভাইয়া দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে হাত টেনে ধরে বললেন, রাগ করেছ? প্লিজ রাগ করো না। আমরা সবাই প্ল্যান করেই এমনটা করেছি, তোমাকে সারপ্রাইজ দিব বলে। কিন্তু তুমি তো সারপ্রাইজই বুঝো না, মুখ ফুলিয়ে বলল। উনি এমনভাবে বললেন যে আমি ফেরাতেও পারিনি ওনাকে। ওনার করা কাজের মধ্যে মুড অফ করে পেয়েছি, কিন্তু মাফ করিনি কাউকেই। আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর অন্ধকার ছিল পুরো রুমটা। আমি তো কান্না করে দিয়েছিলাম। আমার কথা শুনে আরাম ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বললেন, আমি বেঁচে থাকতে কেউ পারবে না তোমার ক্ষতি করতে নূর আলম, তুমি ভয় পেও না প্লিজ। ওনার কথা শুনে আমিও হেসে ফেলি আর ওনাকে জড়িয়ে ধরি। আবরাম আর শিফু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাণ্ডগুলো দেখছিল আর হাসছিল। আবরাম ভাইয়া শিফুকে কাঁধে দিয়ে হালকা ধাক্কা দিয়ে বলল, কিছু শিখ এদের থেকে, বোকা মেয়ে কোথাকার। আপনি তাহলে ছাগল? আপনি আমাকে এগুলো দেখাচ্ছেন কেন? এগুলো দেখে কি করব? বাদর ছেলে মুখ বাঁকিয়ে? আমি বাদর হলে তুমি বাদরনি। তোমাকে কবে প্রপোজ করেছি মনে আছে? অথচ এখনও হাঁ বললে না। কিন্তু শোনো, বলতেই তোমাকে হবে বলে দিলাম, না হলে ভাইয়ের বিয়ের পর তোমাকে তুলে এনে বিয়ে করব। আপনি আমার সামনে থেকে সরাসরি হুমকি দিচ্ছেন? আপনার সাহস তো কম না। কই থেকে পান এত সাহস? আমি আপনার মতো বাদরকে বিয়ে করব না, বুঝেছেন? সেটা সময় হলেই দেখা যাবে। আর তুমি এই বাদরের বাদরানি মনে রেখো,
একটু হেসে এই কথাটি বলে ফেলল। ওদের দুজনের ঝগড়া দেখে মন খারাপ থাকলেও হেসে ফেলেছি অলরেডি আমি। আমরা ঠিক করলাম সবাই একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে বাসা যাব, আর আমার বার্থডে কেকটাও রেস্টুরেন্টে কাটবো। পরের সন্ধ্যায় বাসায় আলাদা করে অনুষ্ঠান হবে পারিবারিকভাবে। সেখানে আরাম ভাইয়া আর আব্রাহাম ভাইয়া, শিপু, আম্মু, মুশারা খালা মিলে ছোটোখাটো অনুষ্ঠান। আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। আমরা যতক্ষণ ছিলাম আব্রাহাম ভাইয়া শিপুকে খুব জ্বালাইছে। আরাম ভাইয়া আজ পুরোটা সময় আমাকে সরি সরি বলে মাথা খারাপ করে দিয়েছে। আমি উপায় না পেয়ে সবাইকে মাফ করে দেই। আরাম ভাইয়া এত সুন্দর সরি বলতে পারে, আমার ভাবনার বাইরে ছিল। আমি বাসাতে এসে কাউকে খুঁজে পাই না, তার উপর পুরো বাড়ি অন্ধকারে আচ্ছন্ন ছিল। আমি সবাইকে ডেকেছিলাম কিন্তু কেউ নাই। কারো সারা শব্দ না পেয়ে আমি ভয় পেয়ে যাই। আম্মু, মুশারা খালা সবাই কোথায়? আমার ভাবনার সাথে হুট করে লাইট জ্বলে ওঠে। ড্রয়িং রুমের সবাই মিলে আমাকে উইশ করে আমি তো অবাক। আমি আমি তো অবাক হয়ে গেলাম। আবার সবাই আমাকে এইভাবে সারপ্রাইজ করলো। আমি প্রথমে ভয় পেলেও চারিদিকে তাকালাম, সব কিছু সুন্দর করে সাজানো। সেই সঙ্গে সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাপি বার্থডে নূর আলম, হ্যাপি আনমনে। আমি আনমনে একদম হেসে ফেললাম। টেবিলে ছোট একটা কেকে আর সামনে ল্যাপটপে আব্বু ভিডিও কলে রয়েছে। আব্বুকে দেখে আমি খুব খুশি হলাম। আব্বু আমার এই বার্থডে মিস করতো। এইভাবে ভিডিও টেক্সটে আমি কথা বলতাম আর কেক কাটতাম, কিন্তু আব্বুকে কেকটা সরাসরি আর কেক কাটতাম। ইস, সরাসরি খাওয়াতে পারতাম না, এভাবে খুব কষ্ট হতো। কিন্তু কি আর করার, আর্মিদের এভাবেই পরিবারকে ছেড়ে দেশ সুরক্ষার জন্য দূরে থাকতে হয়। পরিবারকে ছেড়ে থাকার কষ্টটা অনেক, কিন্তু উপায় নেই। আমি কেক কাটলাম, সবাইকে খাইয়ে দিলাম, কিন্তু আবারও বরাবরের মতো আব্বুর কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু কিছু করার নাই। আব্বু দূর থেকে আমাকে দোয়া করলো আর খুব তাড়াতাড়ি ফিরে আসবে বলল। আমি মন খারাপ হলেও বাইরে প্রকাশ করলাম না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, সারা জীবন খুব ভালো থেকো, তোমাকে প্রাণ ভরে দোয়া করলাম। এক এক করে সবাই আমাকে উপহার দিল। আরাম ভাইয়া আমাদের সবার ফটো তোলার জন্য লোক ডেকেছিল। আমরা সবাই গ্রুপ ফটো তুললাম, কিন্তু আব্বুর কথা ভেবে কান্না পাচ্ছিল। কোনো মতে সবাই ডিনার করলাম। তারপর আরাম ভাইয়া আর আবরাম ভাইয়া চলে গেল। শিপু আমার সঙ্গে আজ থাকবে। আম্মু শিপুর আম্মুকে বলে দিয়েছিল তারা যেন টেনশন না করে। আর সারাদিন অনেক ক্লান্তি ছিল, তাই আমি আর শিপু রুমে চলে আসি। আম্মু আর মুশারা খালা সব কিছু ঠিকঠাক করতে লাগলো। আমি আর শিফু গল্প করতে করতে বরাবরের মতো ঘুমিয়ে পড়ি। অন্যদিকে আরহাম আর আব্রাহাম জিন রাজ্যে চলে যায়। এই একদিনে শিফু আরহাম ভাইয়ার অপর কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে। এইভাবেই আরও কয়েকটি দিন চলে যায়। শিফু আরাম ভাইকে অ্যাকসেপ্ট করে ফেলে। আরাম ভাইয়া আর আব্রাহাম একই ভাই হলেও তাদের মধ্যে আলাদা রকম সঙ্গে দেখা করতে আসতো। তাদের আলাদা একটা ব্যাপার ছিল। মাঝে মাঝে ভাবি আরহাম ভাইয়ার মতো এত কেয়ারিং মানুষকে যদি হারিয়ে ফেলি কি হবে, তখন এমন ভেবে প্রায় সময় ভয়ে ভয়ে থাকি। আমাদের সম্পর্কটাও এই কয়েকদিনে গভীর হয়ে যায়। সকালে নাস্তা করে শিফু আর আমি কলেজের উদ্দেশ্যে গেলাম। কলেজ থেকে ফিরতে আব্রাহাম ভাইয়াকে দেখে আমরা অনেক খুশি হলাম। আমি শিবুকে হালকা টিস করে বললাম, দেখ ভাইয়া তোকে কতটা চোখে হারায়, যা দেখা করে আয়। শিফু আরহাম ভাইয়ার কাছে গেল। আমিও যেতে গেলেই কয়েকটা ছেলে আমাকে চারিদিক দিয়ে ঘিরিয়ে ধরল। আমি সাইড দিতে বলে চলে যেতে গেলেই ওদের মধ্যে একজন আমার হাত ধরে নেয়। আর এর জেরেই ধরে যে মনে হচ্ছে আমার হাতটাই ভেঙে যাবে। আমি বারবার হাতটা ছাড়তে বলছি, কিন্তু লোকটার কথা কানে যাচ্ছে না। আমি কান্না করে দিয়েছি পর্যন্ত, আমার হাতটা ভেঙেই গেছে মনে হয়। হঠাৎ করেই আব্রাম ভাইয়া এসে বলল, মেয়েটাকে ছেড়ে দিন বড় ভাই। তুই কে রে, তোর কথা শুনতে হবে? আমাকে আমার কাজ করতে দে। এই মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার অনুমতি আছে আমাদের কাছে। বড় ভাই ছেড়ে দেও, না হলে খুব পস্তাবে বলে দিলাম। হেসেই বলল কথাটা। ছাড়বো না, কি করবি তুই? আব্রাম ভাইয়া লোকটির হাত এমনভাবে ধরল যে লোকটা আমার হাত ছেড়ে দিল। আমার হাত পুরোটা লাল হয়ে গেছে, এমনি ফোঁসাও পড়ে গেছে। হাতের ব্যথায় আমি এখনও ফুপিয়ে কান্না করছি। কে এই লোক? আর এইভাবে আমাকে আঘাত করলো কেন? এটা ভেবে আরও কান্না পাচ্ছে। আব্রাম ভাইয়া আমাকে বলল, ভাবি আপনি যান, আমি এদের দেখছি। আমি চুপচাপ শিপুর পাশে দাঁড়ালাম। আব্রাম ভাইয়া ওদেরকে ভালোই সাহায্য করছিল, কিন্তু আমার হাত ধরেছিল ওই লোকটা ভাইয়াকে পিছন থেকে আঘাত করে। ভাইয়া মাটিতে পড়ে গেল। আমি আর শিপু ভাইয়া দৌড়ে ভাইয়ার কাছে গেলাম। আমরা প্রায় কান্না করতে করতে ভাইয়াকে ডাকতে থাকি। সব আমার জন্য হচ্ছে। আব্রাম ভাইয়া আজ আমার জন্য মার খেলো, ভেবেই খারাপ লাগছিল। ওদের মধ্যে এই লোকটি আবারও আমার চুলের মুঠি ধরে দাঁড় করায় আর আবারও হাত ধরে গাড়িতে উঠায়। আমি কান্না করতে করতে ভাইয়াকে ডাকি। এদিকে শিপু আব্রাম ভাইয়ার কী করবে আর আমাকে কিভাবে বাঁচাবে ভেবে পাচ্ছে না।
ও আমার মতো কান্না করতে থাকে। শিফু ফোন বের করে আরাম ভাইয়াকে ফোন দিয়ে সব ঘটনা বলে। আরাম ভাইয়া সব শুনে রক্তচক্ষু নিয়ে সেই জায়গায় পৌঁছে আর কাউকে ফোন করে বলে দেয় আসতে আর আব্রাহাম ভাইয়াকে ডক্টরের কাছে নিয়ে যেতে। জিনরাজে নিয়ে গেলে শিপুর শান্তি হবে। আর তাছাড়া এখন শিপুর ওর পাশে থাকা প্রয়োজন। আরাম ভাইয়া একটা জিনিস কিছুতেই মেলাতে পারছে না, কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবেই জিনকে মারা সম্ভব না। সেই সঙ্গে জিন যদি হয় রাজ্যের প্রিন্স, তাহলে এরা কারা? আর নূর আলমকে কেন তুলে নিয়ে গেল? আর এরা কোনো গোত্রের জিন? এগুলো সে কিছুই মেলাতে পারছে না। কিন্তু এখন কি হবে? এরা নিশ্চয়ই তাদের বিপক্ষে দলের কাজ। কিন্তু তারা নূর আলমের খোঁজ কিভাবে পেল? ওরা নূরের কোনো ক্ষতি করবে না তো ভেবেই আরাম ভাইয়ার হাত পা কাঁপতে লাগলো। আর রাগে চোখ আগুন হয়ে গেল। সে তার শক্তি প্রয়োগ করে জিন রাজ্যের কোথায় নূর সেটা দেখে নিল। যেহেতু আরাম সব জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, তাই সে সহজেই জানতে পেরে গেল নূরকে জিন রাজ্যে রাখা হয়েছে, মানে এটা কোনো শয়তান জিনদের কাজ। এটা বুঝতে আর বাকি রইল না তার। তাই তাড়াতাড়ি সময় নষ্ট না করে শিবুকে আব্রাহামের খেয়াল রাখতে বলে চলে গেল। একটা অন্ধকার করে হাত মুখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে আমাকে। আমি স্পষ্ট কিছু কথা শুনতে পেলাম পাশের রুমে। একটা মেয়ের কণ্ঠ এটা। কিন্তু কে মেয়ে যে আমাকে মারতে চায়? আর আমি কি ক্ষতি করেছি এদের? এরাই বা কারা ভেবে চলেছি? ওরা আমাকে মেরে ফেলবে, আমি কি করব? আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি মেয়েটা ওদেরকে বকছে। আমাকে এখনও মারেনি। তাই লোকগুলো মেয়েটাকে বলল আজই ওর দিন শেষ। আমি এটা শুনে ভয়ে কাঁপতে লাগলাম। মুহূর্তের মৃত্যুর ভয় হতে শুরু হয়ে গেল। লোকগুলো খুব সাংঘাতিক, আমাকে মেরে ফেলবে। আমি লাস্টবারের মতো আরাম ভাইয়া আব্বু আম্মুর সঙ্গে কথা বলতে পারবো না ভাবতেই চোখ থেকে ঝরঝর করে পানি পড়বে শুরু করে দিয়েছে। আমার কি হবে এবার? কে বাঁচাবে আমাকে? এর মধ্যে লোকগুলো এখানে চলে আসে আর আমার চোখের কাপড় খুলে দেয়, কিন্তু মুখেরটা এখনও রেখেছে যাতে চেঁচাতে না পারি। তা আমি কি করব না ভেবে কান্না করতে করতে মাথা ঝুঁকিয়ে বলতে লাগলাম আমাকে মেরো না। কিন্তু ওরা অমানুষ, আমার কোনো কথা না শুনে তলোয়ার আনতে বলে। তলোয়ারের কথা শুনে ভয়ে আমার আত্মা শুকিয়ে গেছে। আমি কিছুই বলতে পারছিলাম না, শুধু দেখে যাচ্ছিলাম। কিন্তু কেউ আমার কথা শুনতে পারছে না। ওই মেয়েটাকেও দেখতে পাচ্ছি না যে আমাকে মারতে চায়। নিশ্চয় চলে গেছে। এবার আমি কি করে জানবো কেন সে আমাকে মারতে চায়? এর মধ্যে একটা লোক তলোয়ার নিয়ে আনলো আর আমার দিকে আসতে লাগলো। আমার আর বাঁচার সম্ভাবনা নাই। আমি এবার নিশ্চয়ই মরে যাব। তাই আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে ফেলি আর কালেমা পড়তে থাকি। দেখতে ভয়ঙ্কর লোকটি তলোয়ার নিয়ে আঘাত করবে, ঠিক এমন সময় আরাম ভাইয়া হুঙ্কার দিয়ে এখানে চলে আসে। ভাইয়ার হুঙ্কার শুনে আমি তো ভয় পেয়ে যাই, সেই সঙ্গে ওই লোকগুলো পর্যন্ত ভয় পেয়ে যায়। ভাইয়া এসেই ওদেরকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে দেয়া বলে। ভাইয়ার এমন রূপ আর শক্তি দেখে আমি তো রীতিমতো হা হয়ে আছি। আমি চুপচাপ সব দেখি, কিছু দেখেই যাচ্ছি। সেদিনের মতো ভাইয়ার চোখে আগুন ঝরছে। সেদিনের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর লাগছে এগুলো। সেদিনের চেয়ে আজ রাগের পরিমাণ দ্বিগুণ। সেদিন তো আমি ভাইয়াকে কোনো মতে আটকেছিলাম, কিন্তু আজ আজ তো মনে হয় না উনি আমার কোনো কথা শুনবে। উনি সেই তলোয়ার দিয়ে সবার মাথা খণ্ড করে ফেলছে। এত হিংস্রতা দেখে আমার ভয়ে প্রাণটা বের হয়ে যাচ্ছে। কোনো সাধারণ মানুষ এমন হতে পারে না, কিছুতেই না। রাগে ওনার পুরো শরীর লাল হয়ে আছে। আমার ওনাকে এভাবে দেখে ভয় ক্রমাগত বাড়ছে। আমি এক দৃষ্টিতে আরহামকে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। আমি এতটাও ছোট না যে বুঝতে পারবো না যে ভাইয়ার একটা জিন। ভাইয়া এটা রেগেছিল যে ওদের মারার সময় আমার কথা না ভেবেই বলেই ফেলেন তোরা আমার জানের দিকে হাত দিয়েছিস, আর তোদের এত ক্ষমতা একজন হীন জিন হয়ে একজন ইদ্রিস বাদশার ছেলের উপর বার করিস কিভাবে? বলেই এক এক করে সবাইকে মারতে থাকে। এগুলো শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে গেছে। ভাইয়া একজন জিন আর আমি একজন জিনের সঙ্গে এতদিন মেলামেশা করেছি ভাবতে আমার শরীরের লোমগুলো ভয়ে খাড়া হয়ে যায়। আমি ভাবতে পারছি না যার সঙ্গে আমার বিয়ে হবে কিছুদিন পর সে একজন জিন। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। আমার আব্বু আম্মু এর সাথে বিয়ে ঠিক করেছে। ভাইয়া এতটাই রেগেছিল যে বুঝতেই পারেনি আমার উপস্থিতিতে উনি এসব কথাবার্তা বলছেন। উনি একবারও ভাবতে পারেনি আমি এগুলো জেনে গেলে আমার উপর কী ইফেক্ট পড়বে। আম্মু আমাকে সবসময় বলতো জিনের সামনে পড়লে অনেক সময় দুয়াতেও কাজ হয় না, কিন্তু আমি কথাটি সবসময় উপেক্ষা করে গেছি। এখন বুঝতে পারছি কথাটা কতটা সত্যি ছিল। আর কিছু ভাবতে পারছি না। আমাকে পালাতে হবে বলে আমি রুম থেকে দৌড়ে বের হয়ে যাই। আরাম ভাইয়াও আমাকে ডাকতে লাগলো, কিন্তু আমি ওনার কোনো কথাই শুনবো না। উনি আমাকে নূর বলে ডাকতে থাকেন আর আমি না শুনে দৌড়ে চলেছি। কোথায় যাচ্ছি জানি না। আমি শুধু জানি আরামের চেয়ে যতদূর যাওয়া যায় আমি যাব। আম্মু আব্বুকে বলতে হবে বিষয়টি। পথে কিছু পশু আমার সামনে আসে। এগুলো জিন।
হীন জিন, যারা পশু সেজে থাকে, সেই পশু মানুষের রূপও ধারণ করতে পারে। আর এদের জাতি ওগুলোই নূর আলেমকে তুলে নিয়ে আসে জিন রাজ্যের এই দিকটায় শুধু আরামের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য। আরাম এদেরকে তলোয়ার প্রয়োগ করে এদেরকে মেরে ফেলে। হুট করে আরাম ভাইয়া আমার সামনে এসে পড়ে। ওনার সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যাই আমি। উনি আসতে আমার সামনে আসছেন আর আমি পিছনে সরে যাচ্ছি। উনি বললেন, আমার থেকে পালাবে ভাবছ? হ্যাঁ, এত সহজ না। তুমি আমার, শুধু আমার। তোমার যে ক্ষতি করতে চাইবে তাকে এইভাবে শেষ করব আমি, বলেই তলোয়ারটা মাটিতে ছুঁড়ে মারে। উনি এতটাই রেগে কথাগুলো বলছিল যে আমার ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে। আর এত জোরেই তলোয়ারটা মাটিতে ছুঁড়ে ফেলেন, আমি ভয়ে কেঁদেই ফেলি। উনি আবার বললেন, আর লুকোচুরি না, যখন জেনে ফেলেছ তো এটা জেনে নিও, আমি ইদ্রিস জিনের হবু বাদশা। আর আমি সে যে এতদিন তোমার পিছনে ছায়ার মতো পড়ে আছি আর সব বিপদ থেকে রক্ষা করে গেছি। তুমি এই জিন বাচ্চার হবু রানী, তাই আমার থেকে দূরে যাওয়ার কথা ভুলেও চিন্তা করো না। আরাম ভাইয়ার কথাতে সম্পূর্ণ হিংস্রতা মিশেছিল আর চরম গৌর্য কথাগুলো বলে ওঠে। আমি রীতিমতো কেঁদে চলেছি। ওনার প্রতি যেটুকু ভালোবাসা ছিল সব শেষ হয়ে গেছে আমার কাছে। আজ উনি আমাকে চরম ধোঁকা দিল, যেটা আমি একদম সহ্য করতেই পারি না। আমি কেঁদেই চলেছি। কাঁদতে কাঁদতে আমার হেঁচকি উঠে গেছে। আপনি নিজেকে কী ভাবেন? আমি ধোঁকাবাজকে কখনো ক্ষমা করি না আমি। আর সেখানে আপনি তো জিন, সঙ্গে আমাকে ধোঁকা দিয়েছেন। হ্যাঁ, আপনাকে কখনো ক্ষমা করব না আমি, কখনোই না। আমাকে যেতে দিন, আমি আপনাকে বিয়ে কখনো করব না। উনি রেগে গিয়ে আমার গলা টিপে ধরেন আর আমাকে বললেন, তোকে আমার হতেই হবে, আর তুই কিভাবে আমাকে রেখে পালিয়ে যাস সেটা আমি দেখে নেব। এত সাহস না ইদ্রিস জিনের হাত থেকে পালিয়ে যাওয়া? ইদ্রিস জিনগুলো যেমন ভালো হয় তেমন ভয়ঙ্কর। ভালোবাসার জন্য এরা সব করতে পারে, সব। আমি বললাম, ছাড়ো, আমার গলায় লাগছে। এত জোরে গলা চেপে ধরেছে যে গলা থেকে খুক খুক করে কাশি উঠে গেছে। উনি আমাকে ছেড়ে দিয়ে বলল, তোর জন্য কি করিনি? মানুষের সমাজে থেকেছি, নিজেকে মানুষের মতো করে তৈরি করেছি, গোত্রের না হলেও শত্রুপক্ষের সবাইকে ধ্বংস করেছি। ছোট থেকে তোর সঙ্গে ছায়ার মতো থেকেছি, আর তোর সঙ্গে আমার সম্পর্ক আজকে না, বহু আগের। আর তুই ভাবলি কি করে তোকে ছেড়ে দিব আমি? কখনোই না। তুই আমার থেকে পালিয়ে যেতে চাইছিস না? কখনো না। তোকে আমার হয়েই থাকতে হবে। তুই এতদিন আরহামের মানুষের রূপ দেখেছিস, এবার ইদ্রিসি হিংস্র দেখবি। একজন ইদ্রিসি জিন ভালোবাসার জন্য কি করতে পারে তুই দেখবি আজ। চল আমার সঙ্গে। উনি আমাকে হুট করে উড়িয়ে নিয়ে চলে যায়। একটু আগে আরাম ভাইয়া আমাকে একটা বিশাল বড় বাড়িতে নিয়ে আসে। বদ্ধ ঘরের মধ্যে আমি নিজের চোখের জল বিসর্জন দিচ্ছি। আরাম ভাইয়া বলে গেছে আমাকে নাকি এখানে থাকতে হবে কিছুদিন। আমি অন্ধকার ভয় পাই, তারপরও আমাকে একটা অন্ধকার ঘরে আটকে রাখলেন। আজ নিজের উপর রাগ হচ্ছে। এমন মানুষকে ভালোবাসার জন্য কোনো দিনও ক্ষমা করব না আমি ওনাকে। আমি শুধু একবার ছাড়া পাই এখান থেকে, কখনো ওনাকে বিয়ে করব না। আমাকে কাঁদানোর মূল্য ওনাকে দিতেই হবে, যে করেই হোক না কেন। আরাম ভাইয়া পাগলের মতো করছেন। কে এসব হীন জিনদের সাহায্য করলো নূরকে তুলে আনতে এই নিয়ে? আব্রাহাম ভাইয়া এত টেনশন করতে নিষেধ করলো, কিন্তু ওনার সেদিকে ভ্রুক্ষেপ নেই। আর রইল আব্রাহাম ভাইয়ার কথা। ভাইয়া উনি তো ডক্টর দেখাইছিলেন, এখন আরহামের কারণে বেশ ভালো আছে। আরহাম বেশ অনেকটা চিন্তিত, কিন্তু সঙ্গে বেশ রেগেও আছে। আব্রাহাম বেশ কিছু গলায় কথা বলছে, বেশ নিচু গলায়। সে জানে এখন নিচু গলায় ভাইকে বোঝাতে হবে। আজ আমি যদি ঠিক সময় না যেতাম তবে কি হতো ভাবতে পারছিস? আজ আমি নূরকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। ও হারিয়ে গেলে কিভাবে বাঁচতাম আমি? ভাই, কারা করেছে এমন কাজ আমরা খুঁজে বের করব, প্লিজ এবার শান্ত হও। আরামের রাগ কিছুতেই কমছে না। ইদ্রিস জিনদের বিশেষত্ব হলো এরা যখন রেগে যায় তাদের আর হিতাহিত জ্ঞান থাকে না। এদেরকে তখন আর শান্ত করা যায় না। একদিন নূর আরামকে শান্ত করেছিল, কিন্তু আজ আরাম কন্ট্রোল হারিয়ে ফেলে, যার কারণে তাকে কষ্ট দিয়ে ফেলে। সে নিজেও অনুতপ্ত, কারণ সে নূরের গায়ে হাত তুলেছে। তবে সে যে কারণে না, আজ নূর তার আসল সত্যিটা জানতে পেরেছে, আর সেই কারণে আজ আরামকে ছেড়ে যেতে চেয়েছে। এটা আরাম সহ্য করতে না পেরে নূরের গায়ে হাত তুলেছে। এজন্যই আরামের রাগ কমছেই না, নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। হুট করে মনে হয় ও নূরকে সেই বাংলোতে বন্ধ করে রেখে এসেছে। আজ নূর অন্ধকার খুব ভয় পায়, সেক্ষেত্রে তার এখন নূরের কাছে যাওয়া উচিত। তাই সে দেরি না করে জলদি সেখানে যায়। আব্রাহাম ও শিবুকে না জানিয়ে হসপিটাল থেকে চলে আসে, তাই সে সেখানে যায়। হুট করে বদ্ধ রুমের দরজা খোলায় নূর ভয় পেয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আজও জানতে পেরেছে আরহাম জিন, আর এজন্য ওর উপর আবারও হামলা হতে পারে। ঘরের ভিতরে হালকা লাইটের আলোতে একটা ছায়া দেখে নূরের ভয়ে কলিজা কাঁপতে থাকে। আজও ফার্স্ট টাইম জিন দেখল।
ভয় পাওয়ারই কথা। এমনিতেও বদ্ধ করে কান্না করছিল নূর, তারপরও এমন হওয়ার কারণে নূর চেঁচাতে থাকে আর জোরে কান্না করে দেয়। আরাম দৌড়ে গিয়ে নূরকে পাগলের মতো চুমু খেতে থাকে আর শান্ত হতে বলে, কিন্তু নূর অনেক ভয় পেয়েছে আজ, তাই আবারও ভয় পাওয়ার কারণে আউট অফ কন্ট্রোল হয়ে জোরে জোরে কান্না করতে থাকে। কান্না করতে করতে নূর মনে মনে বলতে থাকে, আদিক্ষেতা দেখাতে এসেছে, আমার কষ্ট হবে জেনেও আমাকে অন্ধকারে বন্ধ করে রেখে ঢং দেখাতে এসেছে। আমি কখনো আপনাকে মাফ করব না। আপনি আমাকে মিথ্যে বলে ভালোবাসার জালে ফাঁসিয়েছেন আমাকে। আমি আপনাকে সত্যি মাফ করব না, কিন্তু সত্যি কি ভুলতে পারবো ওনাকে? উনি মিথ্যে বললেও আর জিন হলেও আমিও তো ওনাকে ভালোবেসে ফেলেছি, এটা তো সত্যি। কিন্তু এই ভালোবাসা ওনার প্রাপ্য না, উনি আমাকে ধোঁকা দিয়েছেন, তাই আমিও ওনাকে ভুলে যাব। যদিও পারবো না, কিন্তু ওনাকে মেনে নিব না বলে চোখের পানি ছড়াতে লাগলাম। আরাম আমাকে যেখানে আঘাত করেছে সেই জায়গাগুলোতে চুমু দিতে লাগলো আর সরি বলতে লাগলো, কিন্তু আমি কেন জানি কান্না থামাতে পারছি না। হয়তো এত বড় আঘাত পেলাম বলেই, হয়তো হয়তো ভালোবাসার মানুষের থেকে ধোঁকা পেলাম বলে আমার কান্না থামছে না বলে আরাম ভাইয়া আমার ঠোঁটগুলো দখল করে নিল আর খুব সফটলি কিস করতে লাগলো। এগুলো আমার কাছে বিষের মতো লাগছে, খানিকটা কাটা গায়ে নুনের ছেটার মতো, তাই আমি তাকে সরানোর বৃথা চেষ্টা করতে লাগলাম। কিন্তু উনি আমাকে ছাড়ছে না দেখে খুব জোরে ধাক্কা মারলাম ওনাকে। উনি আমার থেকে ছিটকে পড়লেন আর হাঁ করে চেয়ে রইলেন আমার দিকে। উনি হয়তো এমনটা আশা করেননি। আমি রাগের মাথায় বললাম, আপনার লজ্জা করে না একজন জিন হয়ে মানুষের সঙ্গে জবরদস্তি এগুলো করার? জোর জবরদস্তি কীভাবে করলেন আপনি? নিজেকে কী ভাবেন আপনি? আমার কোনো দাম নেই? আমি কি বাজারে নাকি? বাজারই আমি? ভুলে যাবেন না, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, মিথ্যা বলেছেন আমাকে, তাই আপনার মতো ফালতু লোককে কখনো বিয়ে করব না আমি। আমি শুধু একবার ছাড়া পাই, আমি এখানে থাকার কোনো শখ নাই আমার। দরজা দরজা খুলুন, আমি আব্বু আম্মুর কাছে যাব, তাদেরকে সবটা বলবো। তাদেরকে বলবো করব না আমি এই বিয়ে। তাদের পছন্দ করা ছেলে একটা জিন আর আমার জন্য একদম যোগ্য না। উনি আমাকে মেরে ফেলতে চায়, আমি চলে যাব এখান থেকে বলেই দরজা দিকে যেতে লাগলো। হুট করে আরাম নূরের হাতটা শক্ত করে চেপে ধরল। আরাম এতক্ষণ ধরেই নূরের কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল। লাস্ট মুহূর্তে না পেরে নূরকে সজোরে থাপ্পড় লাগায়। আরামের চোখের রং আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। ওর চোয়াল ভ্রু আর হাত শক্ত করে বলতে থাকে, ভেবেছিলাম তোকে বন্দি করে রাখবো না, কিন্তু তুই সোনার মেয়ে না। এখন থেকে যতদিন না আমি চাইবো তোকে এভাবে বন্দি হয়ে থাকতে হবে। কিছু জিন সেবিকা থাকবে, যা প্রয়োজন হবে ওরাই তোকে হেল্প করবে। আর হ্যাঁ, ভুলেও পালানোর চেষ্টা করবি না। এখানে হাজারো গার্ড আছে যারা সবাই জিন, তোকে মারতে তাদের 2 সেকেন্ডও সময় লাগবে না। আরাম কথাগুলো বলে যাতে নূর এখান থেকে না যেতে চায়। নূরের খারাপ লাগছে, সঙ্গে কষ্ট পাচ্ছে ভালোবাসার মানুষের থেকে একে একে আঘাত পাচ্ছে তাই। আর আরামের কষ্টে বুক ফেটে যাচ্ছে। আজও জিন বলে ওর ভালোবাসা ওকে ভুল বুঝছে, কিন্তু ও তো জানাতে চেয়েছিল, নূরের মা বাবাই জানাতে দেয়নি। আবারও নূরকে আঘাত করে সে গভীর যন্ত্রণায় ভুগছে। এখন তার ইমোশনাল হলে চলবে না, তার আগে তাকে খুঁজে বের করতে হবে কে নূরের ক্ষতি করতে চায়, আর সেসব শত্রুকে এক এক করে শেষ করবে আরহাম বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আজ যা কিছু হয়েছে তার জন্য যারা দায়ী তাদের সে ছাড়বে না বলে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে নূরকে ফেলে দরজা লাগিয়ে দেয়। এদিকে নূর ভয় পেয়ে পাগলের মতো আরহামকে ডাকতে থাকে। আরহাম কোনো কথা না বলে পাহারা বাড়িয়ে দেয় আর চোখের কোণে জমে থাকা পানিটা ছেড়ে বলে, আমি যা করেছি তোমার ভালোর জন্যই নূর। আমার আর তোমার মাঝে সব কাটাকে উপড়ে ফেলবো আমি। তোমার উপর যারা হামলা করলো তাদেরকে সহজে ছাড়বো না আমি। এভাবেই তোমাকে বন্দি করে রাখছি, তারা যেন তোমার উপর আবারও হামলা করতে না পারে। সেজন্য প্লিজ জান, আমাকে ক্ষমা করে দিও, পরে সব জানতে পারবে তুমি, বলেই দরজার আড়ালে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো। এদিকে নূর, আরহাম দরজা খুলুন প্লিজ, আমি আম্মুর কাছে যাব, আমি ভয় পাচ্ছি, প্লিজ দরজা খুলুন, আমাকে এখানে একা ফেলে যাবেন না বলেই কাঁদতে লাগলো। নূর কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে নিয়েছে, তবুও কেউ দরজা খুলল না দেখেই নূর বলল, আমি আপনাকে ঘৃণা করি আরাম, সত্যি আপনাকে ঘৃণা করি। বলতে বলতে থেমে নীরবেই চোখের পানি ফেলতে থাকে। এদিকে দরজার আড়াল থেকে আরামের নূরের কান্না দেখে বিচলিত হয়ে নিজেও কান্না করতে থাকে। তার এখন ইচ্ছে করছে সেই ছোটবেলার অতীতটা বলতে, সেই সঙ্গে তার নূরকে ছোঁয়াটা যে অবৈধ না সেটা বলতে ইচ্ছে করছে, কিন্তু সে নিরুপায়, সে বলতে পারবে না যতক্ষণ না জানতে পারছে মেন কালপিটকে, কারা নূরের ক্ষতি চায় সেটা সে জেনেই ছাড়বে। আজ জিন বলে তার ভালোবাসা তাকে ঘৃণা করছে, এটা ভেবে আরহাম দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছে মুখ শক্ত করে বলে, এবার আসল কাজটার পালা বলেই বেরিয়ে যায়। ভালোবাসা মানুষের থেকে পাওয়ার শাস্তি সত্যি বেদনাদায়ক। আজ নূর কাঁদছে, আরামের উপর ভুল বুঝছে,
অন্যদিকে আরহাম কাছে নূরের কাছে, ভালোবাসার বদলে ঘৃণা পাওয়ার জন্য। যে ভালোবাসা ছোট থেকে চেয়ে এসেছে, এখন সেটা তার হয়েও কেমন হারানোর ভয় তার মনকে গুড়িয়ে দিচ্ছে। নূরকে হেফাজত করতে তার যদি প্রাণ যায় তাও দিয়ে দিবে আরহাম, তবুও নূরের কোনো ক্ষতি সে হতে দিবে না। নূরকে যে হাত দিয়ে দেওয়ালে অনবরত আঘাত করতে থাকে আরহাম, আরহাম জানে ওই হীন সম্প্রদায় যখন একবার হামলা করেছে আর তাদের যখন উধুম কেলানো হয়েছে, এবার তখন গোড়া থেকে হামলা আসবে। তাই সে কয়েকজন জিনকে ডেকে কিছু কথা বলে। আরহাম এবার বাঁকা হেসে বলে, এবার সময়টা আমার হাতে তৈরি থেকো। হীন জিনগুলো যাদেরকে আনাম কুরাইশ ঠিক করেছিল নূরকে মারতে, তাদের মৃত্যুর খবর শুনে বুঝতে পারে আরহাম বরাবরের মতো নূরকে বাঁচাইছে। তবে আনামের এখন ভয় করছে ওর মায়ের কথা ভেবে। ওর মা যদি জানতে পারে যে আজও ওদের পরিচিত কিছু হীন জিন দ্বারা নূরকে মারতে চেয়েছিল, তাহলে তো আনামকে মেরেই ফেলবে। সে ভেবেছিল নূরকে মেরে ফেললে হয়তো তার মা তাকে বকা দিতে বা গায়ে হাত তুলত। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। একে তো নূর বেঁচে আছে, তারপরেও তাকে চরম মূল্য দিতে হবে। তাই সে এক প্রকার ভয় পেয়ে আছে, কিন্তু তার রাগের পরিমাণটা সীমাটা পার করে ফেলেছে। নিজের মাকে কি বলবে ভেবে পাচ্ছে না আনাম। আজ ওর ভালো মতো ক্লাস নেবেন সামিরা বেগমও বুঝতেই পারছে। আব্রাহাম, আপনি ঠিক আছেন এখন? কোথায় চলে গিয়েছিলেন? একবার বলার প্রয়োজন মনে করলেন না? আমি কতটা ভয় পেয়ে গেছি আপনাকে না দেখতে পেয়ে। আপনি জানেন, আপনাকে না পেয়ে নূরের বাসায় গিয়েছিলাম। আপনি ওখানে আছেন নাকি দেখতে, কিন্তু সেখানে গিয়ে আপনাকে পেলাম না। একে তো নূরের টেনশন, তার উপর আপনি। আমি মনে হয় এতক্ষণে ভালো মতো শ্বাস নিতে পারলাম। আব্রাহাম হুট করে শিপুর ঠোঁটে হাত দিয়ে তাকে থামিয়ে দিল আর বলল, আমি এখন ঠিক আছি প্রিয়, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। কত ভালোবেসে ফেলেছ আমায়, একটু চোখের আড়াল হয়েছি বলে চোখে হারাচ্ছ। উনি শিপুর নাকটা টিপে বলল, আমার ভালোবাসা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে হার্ট করব না, হ্যাপি। ভাইয়ার মুখে প্রিয় আর এসব ভালোবাসার কথাটা শুনে শিপু হালকা লজ্জা পেয়ে যায়। আপনার ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরে শিপুকে আরও লজ্জা দিতে থাকে। নার্সিং রুমে ভাইয়ার আরেকবার চেক আপ করা হয় এবং রিলিজ করে দেওয়া হয়। শিপু আব্রাহামকে নিয়ে নূরের বাসার দিকে রওনা দিতে থাকে। এদিকে আনাম কুরাইশের উপর শকুনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সামিরা বেগম। ওনার দৃষ্টি এতটাই প্রখর যে মনে হচ্ছে আনাম কুরাইশকে উধুম কেলালেও শান্তি হবে না ওনার। একটু আগে হিনুজিনদের কাছে পাওয়া খবরের মাধ্যমে তিনি ঘটনাটা জানতে পারেন। আর জানা মাত্রই আনামের কাছে আসেন আর সেই সজোরে থাপ্পড় মেরে বললেন, মানা করেছিলাম আমি, আমার কথা শুনোনি তুমি। কেন কেন করলে এমন? আমি তোমাকে নূরের থেকে দূরে থাকতে বলেছিলাম, বলো বলিনি? সামিরা বেগম আনামের হাত ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো বলো? তোমাকে নূরের আশেপাশে যেতে নিষেধ করিনি আমি, তবে কেন ওকে মারতে জিন পাঠিয়েছ বলো? আম্মু, লাগছে আমার। আনাম কান্না করতে করতে বলল, নূর নূর নূর, ছোট থেকে তোমরা নূরকে গুরুত্ব দিয়ে আসছো, অথচ আমাকে দাও না কেন? আমি না তোমার নিজের মেয়ে, নিজের মেয়ের সঙ্গে নূরের জন্য এমন ব্যাপার কি করে করছো তুমি? আর আম্মু পর্যন্ত আমাকে বুঝলো না, ওই নূরের পিছনে পড়ে রইল। আর এখন এখন তুমিও নিজের মেয়েকে ছেড়ে বাইরের মেয়েটাকে গুরুত্ব দিচ্ছ কেন? সামিরা বেগমের আনামের উপর রাগ তো ছিল, সেই সঙ্গে আরও রেগে গেলেন উনি। রাগের মাথায় বললেন, তুই আমার নিজের মেয়ে না, বুঝেছিস? আমার নিজের একটাই সন্তান, সেটা হলো আরাফ। হ্যাঁ, আরাফ একজন হীনজিন। আমার শরীরেও হীনজিনদের রক্ত বইছে। তোকে আমি জন্ম দিইনি ঠিক, কিন্তু কোনোদিন কম ভালোবাসাও তো দেইনি। তবে জানিস তো, রক্ত রক্তই হয়। আরাফ তো চাইলে নূরের ক্ষতি করতে পারতো, কিন্তু করেনি, কারণ সে তার মায়ের পরিকল্পনা ভেস্তে দিতে চায় না। আর তুই তুই পর বলেই আমার পরিকল্পনার কথা জেনেও নূরকে মারতে চেয়েছিস। তোকে কুড়িয়ে পেয়ে মানুষ করেছি, ভেবেছিলাম তোকে দিয়ে আমি আমার প্রতিশোধ নেব, কিন্তু তুই আজ অবধি কোনো দামই দিতে পারলি না। নিহাত তোর উপর মায়া পড়ে গেছে, তাই না? তাই না? নিহাত তোর উপর মায়া পড়ে গেছে, না হলে কবে তোকে তোর ভুলের শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড দিতাম। আজ আর আপনার জানালে তো নূর সম্পূর্ণ মারার ফোন দিয়ে এটে ফেলেছিল। তুই ভাগ্যিস ঠিক সময়ে আরহাম চলে গেছিল, না হলে কি হতো আল্লাহ জানে। তোর কি মনে হয় আমি নূরকে শখে বাঁচিয়ে রাখতে চাই? হ্যাঁ, কখনো না। তোকে এর আগেও বলেছি, ওই ক্রাউন শুধুমাত্র নূর আর আরহামের জন্য বানানো, আর ওরা যতক্ষণ ওটা না পড়বে ততক্ষণ ওই ক্রাউনের শক্তি ফিরবে না। আর নূরের মধ্যে বিশেষ কিছু শক্তি আছে যেটার জন্য ওর কোনো ক্ষতি কেউ করতে পারেনি। আর ক্ষতির আগে আরহাম সবসময় ওকে বাঁচিয়ে নেয় প্রত্যেকবার। তাই আমার পরিকল্পনা করাই আছে কিভাবে সব শত্রুকে বিনাশ করতে হয়। আর শুধু ও ক্রাউন দুটো পাওয়ার আসে বুনো পরিকল্পনা তোর জন্য নষ্ট হয়ে যেত। ভাগ্যিস আল্লাহ সহায় ছিলেন, এতদিন ধরে মানুষ করেছি, তাই একটু টান জমেছে তোর প্রতি, তাই তোর প্রাণ আজ ভিক্ষা দিলাম, যা বলে চলে আসেন। সামিরা বেগম কথাগুলো প্রায় জোরে জোরেই বলছিলেন আর প্রচুর রেগে বলছিল। এতে আনাম ভয় পেয়ে যায়।
কিন্তু সবচেয়ে কষ্ট পেয়েছে মায়ের করা ব্যবহারের জন্য। আজ নিজের সন্তান না বলে এমন করেছেন উনি। আনাম সত্যি তার মায়ের আসল রূপ দেখতে পেল আজ। তাই একটু হলেও কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে এসেছে আনামের। আনাম আজ পর্যন্ত যা যা অন্যায় করেছে সেটার জন্য কোনো না কোনোভাবে তার মা দায়ী। সে নীরবে চোখের জল ঝরাতে লাগলো। এদিকে আরাম নূর আলমের বাসায় গিয়ে হুমায়রা আবদুল্লাহ খানকে আর মুসারাকে সব ঘটনা খুলে বলতে থাকে। সব শুনে তিনজনের চোখেই পানি দেখা যায়। হুমায়রা খান বললেন, যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। তুমি জিন, এটা শোনার পর না জানি আমার বাচ্চা মেয়েটা কত কষ্ট পেয়েছে। আজ তুমি ঠিক সময়ে সেখানে না পৌঁছালে আমার মেয়েটাকে হয়তো আর দেখতে পেতাম না। কান্না করতে করতে বললেন, আন্টি, নূরকে সে বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমরা আসল শত্রুকে না ধরা অবধি কিছুতেই রিস্ক নিতে পারবো না। আমার মেয়েটাকে একবারও দেখতেও পাবো না। অবশ্যই পাবেন আন্টি, কিন্তু এই সময় ওর এই বাড়িতে থাকাটা নিরাপদ না। আন্টি, আপাতত কিছুদিন নূরকে ওখানে রাখতে হবে। ওখানে নূর একদম সুরক্ষিত। হাজার হাজার গার্ড রয়েছে ওখানে। আর জানেনই তো ইদ্রিস দিনদের কত হীন সম্প্রদায় আছে। তারা তো নূরের ক্ষতি করতে চাইবেই। আপনি তো জানেন, হ্যাঁ, আমাকে দুর্বল করার জন্য। কিন্তু তারা এটা ভুলে গেছে আমি ইদ্রিস জিনদের বাদশাহ আরহাম খান। আমি বেঁচে থাকতে নূরের কোনো ক্ষতি হতে দিব না। আমি জিনদের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর আমি। তাই আমি বেঁচে থাকতে কেউ নূরের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমি হতে দিবই না। আপনি দুশ্চিন্তা করবেন না আন্টি। আর আপনারা প্লিজ এই বাড়ি থেকে বের হবেন না। আর আঙ্কেলকেও সাবধানে থাকতে বলবেন। তোমার উপর ভরসা করি আমরা। আমাদের মেয়েকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে সেটা তুমিই পারবে। আমরা ভালো মতো জানি তুমি থাকলে নূরের কোনো ক্ষতি হতে দেবে না। শুধু মাঝখানে নূরের কথা ভেবে চুক্তিটা ভাঙতে চেয়েছিলাম। তুমি ক্ষমা করে দাও বাবা আমাকে। এভাবে বলবেন না আন্টি, আপনি আমার মায়ের মতো। আপনি আমার কাছে ক্ষমা চাইলে যে আমি ছোট হয়ে যাব। ছোট তো আমি হারিয়েছি মাকে, তাই মায়ের গুরুত্ব কত সেটা আমি বুঝি। আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আন্টি। আন্টি কি মা বলো, এক মাকে হারিয়েছ, কিন্তু এখনও আরেক মা বেঁচে আছে। আমাকে নিজের মা ভাববে এখন থেকে। আরাম চোখের কোণ থেকে পানি ছেড়ে দিল। আরাম হুমায়রা খানকে জড়িয়ে ধরেই কেঁদে দেন আর বলেন, আমার জন্য দোয়া করবেন মা, আমি যেন আমার লক্ষ্য পূরণে সফল হতে পারি। হুমায়রা খান বললেন, আমিন, অবশ্যই পারবে। আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুক। চোখের পানি মুছে একটু পর শিফু আর আব্রাহামকে দেখে হুমায়রা খান জিজ্ঞেস করেন, এখন কেমন আছো বাবা? আব্রাহাম ভাইয়া বললেন, এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার আব্রাহাম সবাই তো সাবধানে থাকতে বলল। আব্রাহাম শিবুকে বাই বলে চলে যায়। শিবু নূরের কথা জিজ্ঞেস করলে আব্রাহাম পরক্ষণে বলল, নূর ভাবি ভালো আছে, যেখানে আছে সুরক্ষিত আছে, তুমি ভেবো না। আর হ্যাঁ, বাসা থেকে অকারণে বের হবা না। আমি মাঝে মাঝে আসবো দেখা করতে। খুদা হাফেজ। শিবু আব্রাহাম ভাইয়ের কথায় মাথা ঝাঁকুনি দিয়ে সম্মতি জানায়। অবশেষে আরাম আর আব্রাহাম জিন রাজ্যে পৌঁছায়। জিন বাদশা ইব্রাহিম খান আরাম আর আব্রাহামকে ডেকে পাঠান। দুই ভাই বাবার ডাকে সেখানে যায়। ইদ্রিস জিন বাদশা ইব্রাহিম খান দুই ভাইকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের দুই ভাইয়ের অটুট বন্ধন দেখে আমি খুব খুশি। আমি তোমাদের জন্য কিছু জিনিস রেখেছি, সেটা দেওয়ার এখনই সুযোগ বলে মনে হচ্ছে আমার। তাই তোমাদের আজই উপহারটা দিব আমি। তোমরা সেসব জিনিসের হেফাজত করো। বলেই দীর্ঘ 7টা দরজা খুলে একটা বিশাল বড় রুমে নিয়ে আসলেন ইদ্রিস জিন বাদশা ইব্রাহিম খান। আজ পর্যন্ত কেউ এই গোপন কক্ষটা দেখেনি। দুই ভাই সরাসরি ক্রাউন দুইটার সামনে দাঁড়িয়ে আছে। এতদিন শুধু বর্ণনা শুনেছে, আজ দেখেও ফেলল। দুই ভাই রাজা রানীর জন্য গড়া অসম্ভব সুন্দর দুইটা ক্রাউন। আর এই ক্রাউন দুইটা অনেক রকমের দামি পাথর হীরা দিয়ে সাজানো। জিন বাদশাহ ইব্রাহিম খান দুই ভাইয়ের উদ্দেশ্যে বললেন, এগুলো হেফাজত করার মালিক তোমরা এখন। খানদানি শাহী ক্রাউনের শক্তি সম্পর্কে তোমাদের জানা নেই। এর শক্তি তোমাদের দুই ভাইয়ের শক্তির সমান। তাই এগুলো হাতানোর শত্রুর অভাব নেই এখানে। এমনকি আমাদের নিজেদের মাঝেও শত্রু আছে। আমাদের সেটা খুঁজে বের করতে হবে এই রাজ্যের জন্য, রাজ্যের প্রজাদের জন্য। তোমাদের জন্য আরও একটি উপহার রয়েছে বলো। দুটো তলোয়ার, একটা আরহামকে আর একটা আব্রাহামকে দেন। দুটো তলোয়ারই দারুণ কারুকাজ করা। ইদ্রিস জিনের বাদশা ইব্রাহিম খান বললেন, আজ থেকে এই অস্ত্র তোমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। তোমরা এর দ্বারা শত্রুপক্ষকে পরাজিত করার শক্তি পাবে। সে সঙ্গে শাহী ক্রাউনেরও হেফাজত করতে পারবে। পৃথিবীতে যেমন ভালো শক্তি আছে, ঠিক তেমনি খারাপ শক্তিও আছে। খারাপ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, ভালোর কাছে তাকে হার মানতে হয়। এজন্য এই তলোয়ার বিকল্প পদ্ধতি। এর দ্বারা তোমরা খারাপ শক্তিকে পরাজিত করতে পারবে। খারাপ শক্তি তোমাদের দুজনের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাইবে, তবে তোমাদের অটুট থাকতে হবে। তবেই অশুভ খারাপ শক্তিকে তোমরা হারতে পারবে। আর আমার আব্রাহাম বাবার কথাগুলো মন দিয়ে শুনে নিল আর একে অপরের কাছে প্রতিজ্ঞা করল কোনো দিন নিজেদের মাঝে ঝামেলা করবে না।
ইদ্রিস জিন ইব্রাহিম খান আবারও আব্রাহামের উদ্দেশ্যে বললেন, আব্রাহাম, নিয়ম অনুসারে আর বিচার বিবেচনা হিসেবে বড়কেই বাচ্চারূপে ঘোষণা করা হয়। এতে তোমার কোনো আপত্তি থাকলে বলো, আমি তাহলে তোমাদের মাঝে পরীক্ষা নেব। আমি আর যাই করি না কেন কারো হক কেড়ে নিতে পারবো না। তাই তোমাদের মাঝে পরীক্ষা হবে যে বিজয়ী তাকে বাচ্চা আর অর্ধাঙ্গিনীকে এই রাজ্যের রানীর অভিষেক করানো হবে। আর এমনিতেও ছোট পুত্র হিসেবে তোমাকে অর্ধেক রাজ্যের মালিক করা হবে, বাচ্চা না হলেও। আব্রাহাম ভাইয়া বললেন, আমি ভাইকে খুব ভালোবাসি, আমার কোনো কিছুর প্রয়োজন নাই ভাইয়ের ভালোবাসা ছাড়া। আর ভাই বাদশা মানে সব কিছু ভাইয়ের, আর এখানে ভাইয়ের মানেই আমার। ভাই আমার কোনো কালেই আপত্তি ছিল না। তুমি ভাইয়া আর ভাবির বিয়ে প্লাস হবু রাজারানী হিসেবে অভিষেক করানোর ব্যবস্থা গ্রহণ করো। জিন বাদশাহ ছোট ছেলের প্রস্তাবে এতটা খুশি হন যে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, সাব্বাস, এই না হলো আমার পুত্র। আমি তোমাদের মায়ের মতো ভালোবাসা হয়তো দিতে পারিনি, কিন্তু মায়ের মতো ভালো শিক্ষা দিতে পেরেছি বলে কেঁদে দিলেন। আসলে এটা খুশিরই কান্না। জিন বাদশাহ ইব্রাহিম খান নিজের স্ত্রীকে হারিয়ে 2 সন্তানকে একলা মানুষ করেন, আর তাদের মাঝে ভালোবাসার বন্ধন দেখে সত্যি তার জীবনটা সার্থক হয়ে গেল। 3 বাপ বেটা একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আজ 3 জনেরই বুকের ভিতর থেকে চাপা একটা কষ্ট খুশিতে রূপান্তরিত বের হয়ে গেছে। আরাম সবাইকে উৎসর্গ করে বলল, আমিও আমার বাবা ভাই ছাড়া কিছু চাই না, তোমরা শুধু সারা জীবন আমার পাশে থেকেও তাহলেই হবে। আব্রাহাম খানিকটা রাগ দেখিয়ে বলল, তুমি পচা ভাইয়া, আমার এই রাজ্যের আর প্রজাদের তোমাকে বাদশা হিসেবে খুব প্রয়োজন। তুমি ছাড়া এই দায়িত্ব যোগ্য কেউ না ভাইয়া, তাই তুমি জোর করে আমার ঘাড়ে কিছু চাপাতে পারবে না। ইদ্রিস জিন বাদশাহ ইব্রাহিম খান হাসতে হাসতে বললেন, রাজ্যের বাদশাহ তো আরাম হবে, কিন্তু সেই সঙ্গে তোমাকেও অর্ধেক রাজ্য পরিচালনা করতে হবে। কি রাজি তো? আরাম হেসে বলল, আমাকে একা ফাঁসি দেওয়া না, এবার মজা বুঝো। 3 বাপ বেটা আবারও একে অপরকে জড়িয়ে ধরে অট্ট হাসতে লাগলো। জিন বাদশাহ ইব্রাহিম খান আর আরহাম 7টা রুম লক করে ক্রাউনের হেফাজত রেখে রুম থেকে বের হলেন। এদিকে দূর থেকে 3 জনের কর্মকাণ্ড দেখছিল সামিরা বেগম। তিনি মনে মনে বলল, একদিন ওই ক্রাউনটা নিজের অধীনে আনবই বলে মুচকে হাসলেন। তোমরা আমারও পুরো পরিবারকে শেষ করে ফেলেছ, এত সহজে তো তোমাদের ছাড়ব না, নিজের বাকি প্রতিশোধটা নিয়ে ছাড়ব। 2 জন জিন নূরের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু নূর খাবার খাবে না বলে কান্না করতে থাকে। এদিকে আরহাম নূরকে দেখতে প্রায় যায়। নূরকে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নাই। যতক্ষণ না নূরের শত্রু কে জানতে পারছে, ততক্ষণ তার শাস্তি হচ্ছে না। তাই এত গার্ড থাকা সত্ত্বেও বারবার সেখানে যেতে হচ্ছে তাকে। এদিকে একলা বদ্ধ ঘরে বন্দি হয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তার। আরামের প্রতি তীব্র একটা অভিমান জমে গেছে নূরের। আরাম জানে না সে কিভাবে ওই অভিমান থেকে মুক্তি পাবে। আদৌ নূরের ওই অভিমান ভাঙতে পারবে কিনা নূরের সঙ্গে বরাবরের মতো দেখা করতে এসে আরহাম সার্ভেন্টদের থেকেও জানতে পারে নূর এখনও পর্যন্ত খায়নি আর কান্নাকাটি করে চলেছে অনবরত। এসব দেখে আরহামের চোখ মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে। বেশ রেগেই রুমের দরজা খুলে ভিতরে ঢুকে আরহাম, কিন্তু নূরকে দেখে ওর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তার জানটা না খেয়ে কান্নাকাটি করে কী অবস্থা করেছে চোখ মুখের। আরামের চাপা একটা কষ্ট অনুভব হচ্ছে নূরের এই অবস্থা দেখে। কোথাও না কোথাও নূরের এই অবস্থার জন্য সে দায়ী। সে সার্ভেন্টদের আবার খাবার আনতে বলে। আরহাম ভেবেছিল নূরকে বকা দিবে, কিন্তু সে সেটা না করে নরমভাবে বলতে থাকে, নূর, এমন করার মানে কি? তুমি না খেলে অসুস্থ হয়ে যাবে, আর তোমার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন করছো এমন? আমি খাবো না, সেটা আমার ইচ্ছে, আপনার এত গায়ে লাগছে কেন? আরাম কিছু বলতে গিয়েও বলল না। নূর বেশ রেখে আবার বলতে শুরু করে, আমাকে আমার পরিবার থেকে দূরে রেখে এত কষ্ট দিয়ে আবার এমন বদ্ধ করে বন্দি করে ন্যাকামো দেখাতে এসেছেন। আরে আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, সব ভুলতে পারি, কিন্তু মিথ্যা না। আপনি আমাকে মেরেছেন পর্যন্ত, আর এসব জিনদের মাঝে রেখে ক্রমাগত ভয় পাওয়াচ্ছেন আমাকে। এখন এসেছেন দয়া দেখাতে? চলে যান আপনি, আপনার কোনো দয়ার দরকার নেই। আরহাম রাগে কিছু বলতে যাবে, কিন্তু নিজের রাগটা কন্ট্রোল করে নূরকে বিছানায় বসিয়ে দিল। নূরও অনেকটা দুর্বল, তাই আর কিছু না বলে বিছানায় বসে পড়ল। আরহাম নূরের জন্য খাবারটা খাইয়ে দিল ওকে। প্রথমে খেতে না চাইলেও আরহামের জোড়াজুড়িতে বাধ্য হয়ে খেতে হয় তাকে। নূরকে খাইয়ে আরহাম চলে যায়। আরাম কিসের সারপ্রাইজের কথা বলল মনে মনে ভাবতে থাকে নূর। নূর ভাবছে, আরহাম আবার কি করতে চলেছে আমার জন্য? আরহাম আমার বাবা মায়ের কোনো ক্ষতি করবে না তো? নতুন করে কিসের সারপ্রাইজের কথা বলল? এইগুলো কি কম নাকি? বলেই চোখের কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আর যাই করুক না কেন, আরাম এমনটা করলে কোনোদিন ক্ষমা করব না ওনাকে। আরাম যাওয়ার আগে নূরকে বলে যায় তার জন্য নাকি একটা সারপ্রাইজ রয়েছে, তাই তার জন্য কিসের সারপ্রাইজ সেটা নিয়ে ভাবছে নূর। আরাম ওবায়দুল্লাহ খানের আসার খবর পেয়ে নূর আলেমদের বাসায় যায়।
আঙ্কেল, আমি চেয়েছিলাম সব নূরকে জানাতে, কিন্তু আপনারা জানাতে দেননি, তাই আমারও নূরকে আর কিছু জানানো হয়নি। ও আমাকে ভুল বুঝেছে, ও আমার কথা বিশ্বাসই করবে না। এখন যদি কিছু জানাই, আঙ্কেল, নূর আমাকে বিশ্বাসই করছে না, বিশ্বাস করছে না আমাকে। আমার নূর মিথ্যাবাদী ভাবছে। আমি কি করব প্লিজ বলুন। কথাগুলো বলতে আরামের খুব কষ্ট হচ্ছে, বারবার গলা ভেঙে আসছে, তবুও কথাগুলো নূরের আব্বুকে জানালো সে। আমি বুঝতে পারছি তোমার অবস্থা বাবা, কিন্তু সবটা জেনে গেলে নূর কিভাবে নিবে এটা ভেবে আমি আর নূরের আম্মু নূরকে সবটা জানাতে নিষেধ করেছি। আমার মেয়েটা যে এতগুলো বিষয় ভীষণ ভীতু, এগুলো জেনে গেলেই হয়তো আমাদের ভুল বুঝতো, সেই ভয়টা পেতাম আমরা। তবে সব কিছু বিয়ের পরে ঠান্ডা মাথায় বোঝাতে চেয়েছিলাম আমি, কিন্তু নূর এখনই জেনে গেল, এটা ওর উপর মারাত্মক প্রভাব ফেলেছে, তাই ও এখন তোমাকে ভয় পাচ্ছে। তবে সবটা খুলে বলার সময় এসে গেছে, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো বাবা। আরহাম চিন্তিত সুরে বলল, আঙ্কেল, যতক্ষণ পর্যন্ত আসল শত্রুদের ধরতে পারছি আমি, নূরকে ওখান থেকে বের করতে পারবো না, কিন্তু আপনারা ওর সঙ্গে দেখা করতে পারবেন। জানেন তো, দুদিক দিয়ে শত্রুদেরা ফাঁদ পেতে আছে আমাকে কাবু করার জন্য। আর আমার দুর্বলতা যে নূর, সেটা সকলে জেনে গেছে, তাই সকলে নূরের ক্ষতি করতে পারে, আর আমি বেঁচে থাকতে সেটা কখনো হতে দিব না আঙ্কেল। ওবায়দুল্লাহ খান কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, তোমাকে ভরসা করি, বলে তো আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়েছি। আমি ভেবেছিলাম বাড়িতে এসেই আনুষ্ঠানিকভাবে তোমাদের বিয়েটা করিয়ে দিব, আর আগে আগে থেকে তো কালেমা দেওয়াই ছিল, কিন্তু এখন যে এই পরিস্থিতি, এটার কিভাবে হবে? নূরকে তো শত্রুদের থেকে লুকিয়ে রাখতে হবে যতক্ষণ না সমস্যাটার সমাধান হয়। কান্না মিশ্রিত কণ্ঠে বললেন ওবায়দুল্লাহ খান, আপনি ঠিক বলেছেন আঙ্কেল, আমাদের নূরকে এভাবেই লুকিয়ে রাখতে হবে যতক্ষণ না গোপন শত্রুদের চিনতে পারছি। এখন চলুন, আমি নূরকে বলে এসেছি ওর জন্য সারপ্রাইজ আছে, আমি আপনাদের ওর সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য নিয়ে যাচ্ছি। ও আপনাদের খুব মিস করছিল, এমনকি কান্নাকাটি করছে। হুমায়রা খান কান্না করতে করতে বললেন, আমার মেয়েটা তো আমাদের ছাড়া কোনোদিন থাকেনি, ভয় তো পাবেই। কেমন আছে আমার নূর? আন্টি, কাঁদবেন না প্লিজ, নূর ভালো আছে, সুরক্ষিত আছে, চলুন আমার সঙ্গে। নূর মুড অফ করে জানালার পাশে বসে আছে, আর আগের কথাগুলো স্মরণ করছে। ওর বাবা মা, মুশায়রা খালা, সবাই কত ভালোবাসে ওকে, তাকে না পেয়ে মনে হয় কান্নাকাটি করে। ও ভাবছে আরামকে ভালোবেসেও ভুল করেছে, কিন্তু আরামের ভালোবাসা এতটা পবিত্র, সে যে সেটা ফিল করতে পারেনি। তখন যখন ফিল করেছে, তখন সে ফেলতেও পারেনি। তবে কিছু মিথ্যা সবসময় সম্পর্কে ফাটল সৃষ্টি করে। আরামের পরিচয় লুকানোটা, তার মিথ্যা, এগুলোই তাদের মধ্যে বিচ্ছেদের কারণ। নূর জানে না আরামকে সে কোনোদিন মাফ করতে পারবে কি না। নূর ভাবছে যখন তার বাবা মা এগুলো জানতে পারবে, তারা কেমনে নিবে এগুলা। নূর মুড অফ করে ভাবছে, ওনাকে ঘৃণা কেন করতে পারছি না, ওটা জানা সত্ত্বেও যে উনি জিন। সবচেয়ে বড় কথা, উনি আমাকে মিথ্যা বলেছে আর আমাকে বন্দি করে কষ্ট দিয়েছে, আম্মু আব্বুর থেকে দূরে রাখছে। তারপর আমি কেন ওনাকে চেয়েও ঘৃণা করতে পারি না? আমার মন কেন আরামকে দোষী মানতে চাইছে না? হঠাৎ দরজা খোলার আওয়াজে চমকে উঠে, কিন্তু পরক্ষণে শিবুকে দেখে খুশি হয়ে গেলাম। মনে মনে ভাবতে থাকি, আরামকে সারপ্রাইজ এইটা না তো? আমি বহুদিন পরে শিবুকে দেখে নিজেকে সামলাতে না পেরে কান্না করে ফেলি। আমার সঙ্গে ঘটা সব ঘটনাই শিবুকে বলি। শিবুর একটা জিনিস আমাকে খুব অবাক করেছে, আরাম জিন এসব কথা শুনেও ওর একটু ভয় হলো না কেন। এর মাঝে একজন সার্ভেন্ট খাবার নিয়ে আসে, একে তো ভয়ঙ্কর, তার উপর আবার সরাসরি ফেসে চলে আসে। আমি রীতিমতো ভয়ে কাঁপতে থাকি। সার্ভেন্টটা চলে আসার পর একটা বিষয় একটু খটকা লাগছে, সেটা হলো শিবু তো আমার মতো জিন ভূতে ভয় পায়, কিন্তু এখন পেল না কেন? সরাসরি দেখেও শিবুর অনেক বিহেভ আমার কাছে অচেনা মনে হচ্ছে। আমি অবাক হয়ে আবার বললাম, এসব জিনদের দেখে তুই ভয় পেলি না কেন? আমার কথা শিবু চমকে উঠে বলল, আমাকে আরাম সব বলেছে, তাই ভয় লাগেনি। আমি জানি এরা সবাই জিন। আমি অবাকের চরম সীমায়। শিবু আরামকে ভাইয়া ছাড়া কথাই বলেনি, সেখানে শুধু আরাম বলছে। আমি ওকে জিজ্ঞেস করে ফেললাম, তুই আরামকে ভাইয়া বললি সবসময়, কি আজ আরামকে বলেই তো ডাকতি, হঠাৎ করে এভাবে কেন বললি তুই? আরে মুখ দিয়ে বেরিয়ে গেছে, চল তুই আমার সঙ্গে। আরাম ভাইয়া তোকে মুক্ত করে দিয়েছে আর তোকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। সত্যি আরাম আমাকে এই বন্ধঘর থেকে মুক্তি দিবে বলেছে? আমাকে এখানে আর বন্ধ হয়ে থাকতে হবে না সত্যি? আমি আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে পারবো? কী রে বল না। হ্যাঁ, ভাইয়া বলেছে চল আমার সঙ্গে। নূর আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে পারবে আর এসব জিন্দের থেকে মুক্তি পাবে বলে ভীষণ খুশি। অবশেষে তার মুক্তি, তাই আর ঠিক না করে দেরি না করে শিফুর সঙ্গে বেরিয়ে পড়ে। খুশির টেলায় শিফুর করা অদ্ভুত বিহেভগুলো খেয়াল করেনি নূর। ও
ওই বিশাল বাংলো থেকে বের হয়ে কিছু দূর যেতেই সব কিছু অন্ধকার হয়ে যায়। নূরের ভয় লাগছিল, কারণ শিপু তাকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। নূরের ক্রমাগত ভয় বাড়তে লাগলো, তাই সে হুট করে দাঁড়িয়ে শিপুর উদ্দেশ্যে বলে, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? আমি যাব না, আরহাম আমাকে জঙ্গলে নিয়ে যেতে বলেছে। কি হলো বল? হুট করে থেমে যাওয়ায় শিপুর চোখ রাগে লাল হয়ে যায়। ও বুঝতে পারে নূর এখন ওর সঙ্গে যাবে না, তাই তো নিজের আসল রূপে চলে আসতে থাকে। নূর দেখতে পায় শিপুর রূপ ক্রমাগত পরিবর্তন হচ্ছে। নূরের আর বুঝতে বাকি নেই যে সে বাংলো থেকে পালিয়ে এসে খারাপ জিনদের কবলে পড়েছে, তাই সে দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে লাগলো। হ্যাঁ, শিপুর রূপে জিন গেছিল নূরকে তুলে আনতে, আর এমনভাবে গেছিল যে নূর তো দূরের কথা, আরামের ঠিক করা জিন এগুলোও বুঝতে পারেনি। হীন জিনটা পশুর রূপ ধারণ করে ওর সঙ্গে আরও কয়েকটি জিন যুক্ত হয়। ওরা আমার পিছু পিছু আসতে থাকে, আর এদিকে আমি দৌড়াতে থাকি। একসময় পায়ে হোঁচট খেয়ে পড়ে যাই, জিনগুলো আমার উপর আক্রমণ করবে। ঠিক এমন সময় একজন হুডি পরা লোক জিনগুলোর উপর লাফিয়ে পড়ল। লোকটি খুব হিংস্রভাবে সব জিনগুলোর মাথা কেটে ফেলে। এগুলো দেখে ভয় পেয়ে যাই আমি, তবে বেঁচে গেছে ভেবে অনেকটা নিশ্চিন্ত হলাম। এখনও পর্যন্ত হুডি পরা লোকটিকে মুখ দেখতে পাইনি আমি। আমার বেশ ভয় হলো, কারণ এই জিনটা যে মানুষ পাওয়া তো মুশকিল, তবে এটা কোনো বদ জিন না তো। আমার ভাবনাকে পেছনে ফেলে লোকটি আমার দিকে এগোতে লাগলো। আমি ভয় পেলেও ওনার সামনে প্রকাশ করলাম না। উনি গম্ভীর গলায় বললেন, আসুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, বলেই সামনে হাঁটতে লাগলো। আমিও হাবার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার পিছু যেতে লাগলাম। উনি জঙ্গলের রাস্তাটা পার হয়ে সোজা ওই বাংলোর দিকে হাঁটতে লাগলেন। আমি ভাবছি ওই বাংলোতে গেলে আরাম ভাইয়া আজ আমায় মেরে ফেলবে, কারণ আজ যে আমি পালাতে চেয়েছিলাম এটা এতক্ষণে উনি বুঝে গেছে। এদিকে আরাম রেগে গিয়ে ড্রয়িং রুমে সবগুলো জিনিস ভাঙতে শুরু করে, আর সব জিনদের একসঙ্গে জড়ো করে বলে, এতগুলো এতগুলো পাহারা থাকতে একজন কি করে পালাতে পারে? কি হলো, উত্তর দাও সবাই। আর যদি নূরের কিছু হয়ে যায়, কে দায়ী থাকবে বলো, কে দায়ী থাকবে? আরামের রাগ সাত আসমান ছাড়িয়ে গেছে। ওদের মধ্যে একজন জিন বলে উঠে, শাহজাদা হবু রানীর সঙ্গে দেখা করতে ওনার এক মেয়ে বন্ধু এসেছিল। নূরের মেয়ে বন্ধু তো শিফা। তোমরা কি শিফার কথা বলছো নাকি অন্য কার কথা বলছো? শাহজাদা, হবু রানীর সমবয়সী একজন মেয়ে এসেছিল, বলল তো আপনি পাঠিয়েছেন, আর আমাদের হবু রানীকে নাকি নিয়ে যেতে বলেছেন। আমরা প্রথমে আপত্তি জানালেও মেয়েটির মুখে আপনার কথা শুনে রাজি হয়ে যাই হবু রানীকে বাইরে যেতে দিতে। আরামের এবার নিজের কপাল নিজে চাপড়াইতে ইচ্ছে করছে, কারণ এতদিন ধরে সে একজন গাধা জিনদের পালছে। আরাম ধমক দিয়ে বলল, কোনো মানুষের পক্ষে আমার অনুমতি ছাড়া এই রাজ্যে প্রবেশ করার অধিকার নাই। তাহলে শিফা কীভাবে এলো? এটা নিশ্চিত ওই শয়তান জিনগুলোর কাজ। তোমরা সবাই এত বোকা কিভাবে হলে? একজন খারাপ জিন বাড়িতে অনায়াসে প্রবেশ করলো, আর তোমরা কেউ টের পেলে না? এত জোরে বলল যে সবাই আরহামের রাগ কমানোর জন্য ওর সামনে হাঁটু গেড়ে বসে গেছে। আরামের ভয় হচ্ছে ও নূরকে অক্ষত অবস্থায় পাবে তো? ওই জিনগুলো নূরের কোনো ক্ষতি করবে না তো? এদিকে আব্রাহাম নূরের মা বাবাকে নিয়ে এগুতে আসলো বাংলোয়। বাংলো নিয়ে আসছে ওনাদেরকে, কারণ আজ তাদের নূরের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু এসে এসব ঘটনা শুনে হুমায়রা খান আর ওবায়দুল্লাহ খান কাঁদতে শুরু করে। আরহাম নিজের শক্তি প্রয়োগ করে নূরের অবস্থান জানতে চাইছে, কিন্তু পারছে না, কারণ আরহাম নূরকে বাইরে খুঁজছে তার শক্তি ব্যবহার করে। অথচ নূর ওই হুডি পরা লোকটির সঙ্গে বাংলোর কাছে চলে আসে। নূরের বাংলোতে প্রবেশ করছে সে ভালো মতো জানে আরাম আজ ওর সঙ্গে কী কী করবে। আজ ওর মৃত্যু নিশ্চিত, এটা ভেবে বেচারি নূর বাংলোতে প্রবেশ করে। এদিকে আরহামের নূরকে খুঁজে না পাওয়ার কারণে তীব্র রাগ হতে থাকে। আব্রাহাম আর নূরের বাবা মা আরহামকে সামলাতে থাকে। আরহামের রাগের মাত্রা ছাড়িয়ে গেলে তাকে কেউ কন্ট্রোল করতে পারে না। এখন তো আরোই পারছে না। সব জিনগুলো প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় আরহামের রাগান্বিত লাল চেহারা দেখে। রাগের কারণে আরহাম দুটো প্রহরী জিনকেও আঘাত করে ফেলে। তাই আব্রাহাম সব জিনগুলোকে পাঠিয়ে দেয় নূরকে খুঁজতে। আরামের রাগে দুঃখে চিল্লাতে মন চাইছে, তাই সে এত জোরে হুঙ্কার দিয়ে ওঠে যে পুরো বাংলো কাঁপতে থাকে। হুমায়রা খান, ওবায়দুল্লাহ খান সকলে আরহামের চিৎকারে ভয় পেয়ে যায়। এমনি বাংলোর গেটে ঢুকতে ঢুকতে নুরু এই হুঙ্কারের আওয়াজ পায়। সে সঙ্গে ভয়ে আর যেতে চায় না, কিন্তু হুডি পরা লোকটির চাপে পড়ে তাকে যেতে হয়। বড় রুমটাতে ঢুকতেই সবার চোখ পড়ে নূরের উপর। নূরের বাবা মা নূরকে অক্ষত অবস্থায় দেখে চোখের জল ফেলে। আর আরহাম তো নূরকে দেখে শান্ত হলেও পুরোপুরি রাগটা দমন করতে পারে না। এদিকে নূর এই বাংলোতে নিজের বাবা মাকে দেখে খুব খুশি হয়ে যায়, সঙ্গে বেশ অবাকও, কারণ এখানে যে সবাই জিন, তারা বাদে এটা দেখেও তার বাবা মার কোনো রিয়েকশন নাই। নূরের মা নূরের কাছে এসে কপালে চুমু খায় আর জিজ্ঞেস করে, ঠিক আছিস কি না? নূর মাকে জড়িয়ে বলে, আমি ঠিক আছি, কিন্তু তোমরা এখানে কি করছো? তোমাদের কেউ কি বন্দি করে নিয়ে এসেছে আরহাম?
হুমায়রা খান মেয়ের কথা শুনে কি উত্তর দিবে বুঝতে পারছে না, কারণ নূর যে আরহামকে বেশ ভালোভাবেই ভুল বুঝেছে সেটা তার আর বুঝতে বাকি রইল না। আরাম নূরের কাছে যায়, ওকে কিছু বলবে তার আগেই হুডি পরা লোকটিকে দেখে জিজ্ঞেস করে, কে আপনি? নূর বলে, আমাকে কয়েকজন বাজে জিন হামলা করেছিল, এই ভদ্রলোকটি আমাকে বাঁচিয়ে এখানে আনে। নূর আবারও বলতে শুরু করে, আজ শিপুর রূপে একজন জিন আমাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের রাস্তার দিকে নিয়ে যায়, যেখানে আল্লাহ তালা এনাকে না পাঠালে আজ আমি মারা যেতাম। আরহাম নূরের কথা শুনে বলে, আমি যা ধারণা করেছিলাম ঠিক তাই হলো। আবরাম ভাইয়া বলল, ভাইয়া এই জিনটা এমনভাবে এসেছিল যে নূর তো দূরে থাক। আরহাম নূরের কথা শুনে বলে, আমি যা ধারণা করেছিলাম ঠিক তাই হলো। আবরাম ভাইয়া বলল, ভাইয়া ওই জিনটা এমনভাবে এসেছিল যে নূর তো দূরে থাক, এই জিনগুলোও ধরতে পারেনি যে এরা হীন জিন, তবে এদের শরীরে তো পশু গন্ধ থাকে, তবে তোমরা চিনতে পারলে না কেন? জিনগুলোকে উদ্দেশ্য করে বলল আবরাম ভাইয়া। হুডি পরা লোকটি বলল, ওরা নিজেদের শরীরে সুগন্ধ তৈরি করে লাগাতে সক্ষম, তাই জন্যই এরা আরও বেশি চিনতে পারেনি। লোকটির কথায় আবরাম বলল, আরে আরাব ভাইয়া তুমি? আমি এতক্ষণ লোকটির মুখ দেখতে পাইনি, কিন্তু আবরাম ভাইয়ের কথায় লোকটি হুডিটা নামিয়ে বলে, কেমন ভাই? আর আমার আব্রাহাম তো বেজায় খুশি। আর এদিকে আমি আম্মু আর আব্বু হাঁ করে একে অপরের দিকে তাকিয়ে আছি। আরহাম নিজের রাগটাকে সংযত করে নূরসহ সবাইকে বলে, এ আমার ফুপির ছেলে আরাফ, এ অবশ্য বহুদিন পর পর আসে, তাই ওর সঙ্গে কারো তেমন দেখা হয় না। আম্মু আব্বুকে সালাম দিয়ে লোকটি আমার দিকে অদ্ভুতভাবে তাকালো। আমি সেদিকে তেমন পাত্তা না দিয়ে আব্বু আম্মু মাঝে গিয়ে দাঁড়ালাম। আজ বহুদিন পর আম্মু আব্বুর সঙ্গে দেখা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমি এটা ভাবছি যে আব্বু আম্মুর রিয়েকশন এমন কেন, এটা জানতে পেরে যে আরহাম একজন জিন। আমি কিছু বলবো তার আগেই লোকটা বলল, আজ আমি তোর সঙ্গে দেখা করতে আসছিলাম, কিন্তু পথে ওই পশু জিনগুলোর গন্ধ পেয়ে এটা বুঝতে বাকি থাকেনি যে কেউ বিপদে পড়েছে, তাই খুব দ্রুত সেখানে গিয়ে ভাবির উপর হামলা হওয়া থেকে বাঁচাই। আরাম কিছু না বলে আরাফকে জড়িয়ে ধরে বলল, অনেক ধন্যবাদ ভাই, আমার আজ প্রাণটা বাঁচিয়েছিস। আরাফও জড়িয়ে ধরে বলল, ভাইয়ের প্রাণটা বাঁচানোর দায়িত্ব ছিল, তাই ধন্যবাদ দিয়ে ছোট করব না। এদিকে আব্রাহাম রাগ করে বলল, খুব ভালো, হ্যাঁ আমাকে তো ভুলে গেছে সবাই। আরাফ আর আরহাম খানিকটা এসে বলে, এদিকে আয় ছাগল। আব্রাহাম এক লাফে ওদের দুজনের মধ্যে ঢুকে যায়। তারপর তিনজন মিলে হাসতে থাকে। ওদের ভাইদের মাঝে বন্ডিংটা দেখে ভালো লাগলেও আমার কিন্তু আমি এখনও কোনো প্রশ্নের উত্তর পেলাম না। আমি মনে মনে ভাবছি, এরা সবাই জিন, তার মানে ইয়া আল্লাহ এগুলো জিন, আমাকে রক্ষা করুন বলেই কপাল চাপড়াতে লাগলাম। আম্মু আব্বুর দিকে চোখ পড়ায় দেখলাম তারা এখনও চোখের পানি ফেলছে, তাই আমি আম্মু আর আব্বুর চোখের পানি মুছে বললাম, আমি ঠিক আছি, কোনো চিন্তা করো না। কেন চিন্তা করছো, আর কেনই বা চোখের পানি ফেলছো? আর আমাদের বাড়িতে আব্বু আম্মু আর জিন বাচ্চা ইব্রাহিম খান কথা বলছেন, আর সেটা কোনো সাধারণ বিষয় না, আমার আর আরামের বিয়ের ব্যাপারে। আরামকে এতদিন ভুল বুঝে আসছি বলে আম্মু আব্বু আর জিন বাচ্চা ইব্রাহিম খান আমাকে আগের সব ঘটনা খুলে বলেন, আর এটাও বলেন যে তার প্রচেষ্টায় আর আল্লাহর রহমতে আমি এই দুনিয়ায় এসেছি। যেহেতু জিন বাদশা স্বয়ং সাহায্য করেছিল আব্বু আম্মুকে, তাই আমার মাঝেও নাকি অদ্ভুত শক্তি আছে, তবে সেটা আমার বিশ্বাস হয় না। এজন্যই আমাকে নিজের পুত্রবধূ বানাতে চেয়েছিল, আর আব্বু আম্মুর সঙ্গে আমার বিয়ে চুক্তি করে রাখে, প্লাস এঙ্গেজমেন্টও। আর আরহাম নাকি ছোট থেকে আমার পিছনে ছায়ার মতো পড়েছিল, আমার সব বিপদে আপদে রক্ষা করার মতো, আর আমার কোনো ক্ষতি হতে দেয়নি নাকি উনি। সব শুনে এটা বুঝে গেছে যে আমার কপালে এই সাইকো জিন বটটাই লেখা আছে, আর ওনার ভালোবাসা আমার থেকেও গভীর। কিন্তু উনি এগুলো আমাকে বলেননি কেন আগে? উনি আমাকে যেভাবে টর্চার করেছে সেইভাবেই বদলা নিব আমি। তাকে যদি চরম শিক্ষা না দিয়েছি, তাহলে আমিও ওই সাইকো জিনটার হবু বউ না। কী ভেবেছিল উনি? আমাকে মিথ্যা বলবে, আটকে রাখবে, আর আমি তাকে কোনো শিক্ষা না দিয়েই ছেড়ে দিব? আমি এত ভালো না। ভালো তো আমিও বাসি আপনাকে আরাম খান, কিন্তু বিনা দোষে আমাকে পানিশ করার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। তৈরি হন। সারাদিন প্রচুর ধকল গেছে, অথচ এখনও পর্যন্ত রেস্ট নিতেও পারলাম না আমি। এদিকে শিপু তখন থেকেই কেঁদে চলেছে। ওকে থামাতে না পেরে আমি নিজেই মনে হচ্ছে বাচ্চাদের মতো কেঁদে ফেলি, কিছুতেই ওকে শান্ত করতে পারছি না। আব্বু আম্মু সহ সবার কথাতে সব বিষয় ক্লিয়ার হয়ে গেলেও আরামের উপর এখনও রাগ কমেনি। হয়তো ভালোবাসি বলেই এত রাগ, কিন্তু শিফার সঙ্গে কথা হয়নি বলে আর আজকের সব কথা আমি জানাতে পারিনি বলে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল। শিফু আমার ছোটবেলার বান্ধবী, একদম নিজের বোনের মতো। ওর সঙ্গে সব কথা শেয়ার করি আমি, অথচ আজ শেয়ার করতে পারিনি, তাই মন খারাপ হওয়াটা স্বাভাবিক। একটু আগে আমি বিছানায় মাথায় হাত দিয়ে বসেছিলাম, এর মাঝেই শিফুর গলার আওয়াজ শুনে চমকে উঠলাম। বিছানা থেকে উঠে দাঁড়াতে শিফু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি ওর কান্না দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করলাম, এমনভাবে কান্না করছো কেন? সেটা জানতে, কিন্তু সে কিছু বলা তো দূরে থাক, কান্না থামানোর নামই নিচ্ছে না। শিবুর পেছনে আরহাম ভাইয়াকে দেখে আরাম ভাইয়ার দিকে প্রশ্নবোধক চিহ্ন দেখে রাখলাম।
এমন সময় আব্রাহাম বলল, ভাবি আপনি শিফার জন্য মন খারাপ করেছিলেন বলে ভাইয়া আমার রুমে গিয়ে বলল এখন কি করব, নূরের মুড কিভাবে ঠিক করব। আমি তখন ভাইয়াকে না জানিয়ে ওকে আনতে ওর বাসায় চলে যাই। ও রুম খুঁজে বের করতে সমস্যা হয়নি, তাই অনায়াসে ওকে ঘুম থেকে টেনে তুলি। বাকিটাও বলুক। শিফুর দিকে তাকিয়ে বলল আব্রাহাম ভাইয়া। শিফু কান্না সুরে বলল, নূর এরা সবাই জিন। আব্রাহামকে হঠাৎ রুমের মধ্যে থেকে আমি ভয় পেয়ে যাই। আমি ওকে জিজ্ঞেস করলাম এখানে বন্ধ করে কিভাবে ঢুকলো, কিন্তু ও কিছুই বলল না। এর জন্যই আরও বেশি ভয় লাগছিল। আব্রাহাম আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে কাঁধে তুলে নিয়ে হাওয়ায় ভাসতে লাগলো। ওর হঠাৎ এমন রূপ দেখে আমি ভয় পেয়ে যাই। সবচেয়ে বড় ঘটনা, ও আমাকে দেওয়ালের ভিতর দিয়ে বাইরে বের করে নিয়ে আসে। আর এখানে আসার সময় এত অন্ধকার ছিল যে আমি ভয় কাঁপতে কাঁপতে ওকে ছেড়ে দিতে বলি, কিন্তু ও আমাকে ছাড়েনি, এখানে নিয়ে আনলো। কান্না করে বলল শিফু। আমি বুঝতে পারলাম শিফু ভাইয়ার জিনরূপ দেখে ভীষণ ভয় পেয়েছে। অবশ্য প্রথম জিন ভূত দেখলে সবার এমনই হয়। আরাম ভাইয়াকে দেখেও আমি ঠিক এমন ভয় পেয়েছিলাম। আমি শিফুকে শান্তভাবে বললাম, তুই কেন ভয় পাচ্ছিস? ভয় পাস না, তোকে কিছু কথা বলার আছে, কথাগুলো শোন তুই। আমি আরাম ভাইয়াকে চলে যেতে বললাম। আমার ইশারা বুঝতে পেরে আব্রাহাম ভাইয়া চলে গেল। যাওয়ার আগে অবশ্য আব্রাহাম ভাইয়ার টিকিট কিউট একটা ফেস করে বলল সব কিছু ঠিক করে দিতে। আমি ভাইয়ার কিউট ফেসটা দেখে হাসবো নাকি কান্না করবো বুঝতে পারছিলাম না। আমিও মাথা ঝাঁকুনি দিয়ে ভাইয়াকে আশ্বস্ত করলাম শিফার বাড়িতে কেউ যেন চিন্তা না করে, সেই জন্য আম্মু আব্বুকে দিয়ে শিফুর আব্বু আম্মুকে জানাই দেওয়া হয়। আমি শিপুকে সমস্ত কথা খুলে বললাম। শিপু সব শুনে অবাকে চরম শিখায়। এখন অবশ্য কান্না ফিস করে বলল, আমাদের ভাগ্যে তবে জিন বড়ই লেখা আছে। আমি বললাম, এখন আর কি করার, আল্লাহ তাআলা যা লিখেছে তা তো হবেই। সব তো ঠিক আছে, কিন্তু আমার বাবা মা এসব জানতে পারলে মেনে নেবে তো? আমার আব্বু আম্মুকে চিনি আমি, তারা কখনো একজন জিনকে তাদের একমাত্র জামাই হিসেবে মেনে নেবে না। আমি শিপুকে সান্ত্বনা দিতে দিতে বললাম, একবার যখন জিনের নজরে পড়েছ আর কোনো উপায় নেই। সে যে করে হোক না কেন তোমার আঙ্কেল আন্টিকে, মানে তোমার আব্বু আম্মুকে রাজি করাবেই, দারুণ শাস্তি দিবে। তবুও তোকে ছাড়বে না। ভয় দেখাচ্ছিস কেন শয়তান? এমনিতেও এগুলো কি কম নাকি যে নতুন করে ভয় দেখাচ্ছিস? আচ্ছা, ওরা যে সব কিছু গোপন করে গেল, আমাদের জানালো না কেন? হয়তো তারা ভেবেছিল সত্যিটা জানলে আমরা তাদের জিন বলে ভয় পাবো, প্লাস ঘৃণা করব, তাদের মেনে নিব না। ওদের দুজনকে সত্যি একটু শায়েস্তা করা উচিত। কিন্তু এটা কিভাবে? আগে বিয়েটা হতে দে, তারপর প্যারা কাকে বলে টের পাবে দুই ভাই। আমাদের কষ্ট দেওয়ার ফল বুঝিয়ে দিব। সকালে হালকা রোদ জানালা দিয়ে আসতেই আমার ঘুমটা ভেঙে যায়। আমি আর শিফা ঘুম থেকে উঠতেই দেখি পুরো বাড়িটায় সাজানো। আর বাড়ি সাজানো দেখে আমার বিয়ের কথাটা মনে পড়ে গেল। আমি মুখ ফুলিয়ে বললাম, আমি এমনটা চাইনি। শিফু বলল, এখন তো কিছু করার নাই, তুই কান্না করছিস না প্লিজ। এই থাম তো, কে কান্না করছে? আমার তো রাগ লাগছে। কেবল 18 বছর পড়লাম আমি, আর এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাকে, তাও আবার জিনকে। মানে ভাবতে পারছিস আমার বড় একজন জিন হবে? কান্না ফিস করে বলতে লাগলো। নূরের ভুল ধারণাগুলোকে মিটিয়ে হুমায়রা ওবায়দুল্লাহ খান আর ইদ্রিস জিন বাদশাহ ইব্রাহিম খান মিলে সিদ্ধান্ত নেন যে খুব তাড়াতাড়ি ধর্মীয়ভাবে নূর আর আরহামের বিবাহ দিবেন। ওনাদের সিদ্ধান্তে সামিরা বেগম খুব খুশি হন, কারণ তিনি তার লক্ষ্যে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন। এবার বিয়েটা হলে আর ওই ক্রাউনটা পেলেই ওনার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। তারপর একে একে তিনি বদলা নেবেন বলে ঠিক করেন। আজ সকাল থেকে আনামের মন খারাপ। অবশ্য মন খারাপই হওয়ার কথা। যাকে ছোট থেকে চেয়ে এসেছে সে তো তাকে চাইল না, অন্য একজনকে বিয়ে করে এনেছে। সেই সঙ্গে সৎ মায়ের ভালোবাসাও পেল না। নিজের মা বাবা তো বাদই থাকে। আজ তার ভীষণ একা লাগছে। এই জীবনে সে কি পেল? নিজের আসল বাবা মাকে আজ তার প্রচুর মনে পড়ছে, অথচ তাদের সে কোনোদিন দেখেনি। আনাম আগের থেকে অনেকটা বদলে গেছে। নিজের রুম থেকে তেমন প্রয়োজন ছাড়া বের হয় না। ঘরটা সবসময় অন্ধকার করে রাখে, আর মাঝে মাঝে সৎমায়ের কিছু প্রয়োজন হলে দিয়ে আসে। সময় খুব দ্রুত চলে যায়। এর মধ্যেই 2 দিন হয়ে যায় আজ সেই শুভ দিন। হ্যাঁ, আজ আমার আর আরহামের বিয়ে। বিয়ের জন্য পুরো বাংলোটা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো জিনরাজ্যে খুশির ঝলক হবে না কেন? তাদের একমাত্র হবু বাচ্চার বিবাহ, আর বিবাহের পরেই তো তাকে বাচ্চা হিসেবে অভিষেক করানো হবে। আমাকে শিফা তখন থেকে সাজিয়ে যাচ্ছে। একটা ভারী লেহেঙ্গার সঙ্গে ভারী কিছু গহনা। এত কিছু পরে এখনই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখন তো বিয়ের অনেক কাজ বাকি। আমি রুমে হেঁটে যাচ্ছি আর টেনশন করছি। কেন জানি খুব টেনশন হচ্ছে আমার। হয়তো বিয়ের দিন সবার এমন টেনশন হয়, হয়তো কি প্রতিটা মেয়ের টেনশন হয়। আমি যেদিকে যেদিকে যাচ্ছি শিফাও আমার পিছু পিছু আসছে। এইভাবে একে অপরের সঙ্গে কয়েকবার ধাক্কা খাচ্ছি আর পায়চারি করছি। শিফা বারবার আমাকে টেনশন করতে মানা করছে। একটু পরেই রুমে 2 জন মেয়ে আসে। একটু পরে যখন 2 জন রুম মেয়ে আসে, তাদের সবার পরনে আমার আর শিফুর মতো লেহেঙ্গা। তাদের সবাইকে মনে হচ্ছে জান্নাতের হুর।
আমি আর শিপু কিছু বলবো তার আগেই ওনারা বলল, আপনাদের নিচে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। ওদের কথা শিপু বলল, আপনারা আসুন, আমি নিয়ে যাচ্ছি ওকে। ওরা চলে যেতেই শিপু আমাকে খুঁটিয়ে দেখতে লাগলো। সব কিছু ঠিক আছে, এবার যাওয়া যাক। আমি মাথা ঝাঁকুনি দিয়ে বললাম, চলো। শিপুর সঙ্গে নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম। সিঁড়ি দিয়ে আমি আর শিপু নামছিলাম, আর সবাই হাঁ করে আমাদের দিকে তাকিয়েছিল। বিশেষ করে আরাম তো আমার থেকে চোখ নামায়নি। অন্যদিকে আবরাম তো শিফাকে চোখে চোখ ফেলতেই পারছে না। নিচে নামতেই দেখলাম সব আয়োজন বেশ ভালোভাবেই করা হয়েছে। আরামকে দেখে আমিও আরেকবার ক্রাশ খেয়ে গেলাম, কারণ সাদা শেরওয়ানি আর টুপিতে ওকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। শিফা তো আবরাম ভাইয়াকে দেখে এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল যে আবরাম ভাইয়া জিন। আরামকে যে পাশে বসানো হয়েছে, আমাকে তার বিপরীত পাশে বসানো হয়েছে। আর আমাদের সামনে পাতলা একটা সাদা পর্দা দেওয়া হয়েছে, যেন বিয়ের আগে আমরা একে অপরের মুখ দেখতে না পাই। পাতলা পর্দা দিয়ে প্রায় সব কিছুই বোঝা যাচ্ছে। আর আমার আব্রাহাম পাশাপাশি বসে আমার আর সফুর দিকে তাকিয়ে আছে। ওদের দেখতে এত সুন্দর লাগছে যে আমি বারবার চেয়েও চোখ ফিরাতে পারছি না। আমার আর শিফার অবস্থা সেম বলতে গেলে। আমি শিফাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, কী রে, এমন হাঁ করে আব্রাহাম ভাইয়ার দিকে তাকিয়ে আছিস কেন? সেদিন তো জিন বলে খুব ভয় পেয়ে গেলি। হালকা হেসে আমার কথা শুনে শিফা হালকা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আমাদের চুপি চুপি কথা বলা দেখে আব্রাহাম ভাইয়া বলল, ভাই, ওরা কিসের কথা বলছে? আমাদের নামে কোনো কথা বলছে না তো? আমি কি করে বলবো বল? আমি তো নিজেই নূরের সৌন্দর্যে আকৃষ্ট। মাশাল্লাহ, এত সুন্দর লাগছে আমার বউটাকে। আমার বউটাকেও হুরের মতো লাগছে, বেখেয়ালি বলল আব্রাহাম। আরাম ভাইয়া দেখলো আব্রাহাম ভাইয়া শিফার দিকে তাকিয়ে বেখেয়ালি বউ বেলে ফেলছে। বউ বেলে ফেলাতে আরাম ভাইয়া ইচ্ছে করে পিঞ্চ মেরে বলল, কী রে, বিয়ে তো হচ্ছে আমার, তবে বউ তোর কীভাবে হয়? আব্রাহাম ভাইয়া আর এতক্ষণে হুঁশ হলো। সে বেখেয়ালি কি বলে ফেলছে, তাই তাড়াতাড়ি কথা ঘোরানোর জন্য বলল, হয়নি, কিন্তু হতে কতক্ষণ বলে একটা রহস্যময় হাসি আসলো। অবশেষে বিয়ের জন্য কাজে আসলো। আবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা ভেবে যে আজকের পর থেকে আমার আলাদা একটা পরিচয় তৈরি হবে। আরামের দিকে তাকাতেই দেখি ও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে মাথা নুয়ে ফেলি। ইস, কি লজ্জাজনক পরিস্থিতি! বিয়ের দিন প্রতিটা মেয়ের মাঝেই লজ্জা কাজ করে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে যায়। কেন যেন একরাশ মন খারাপ আমাকে ঝেঁকে ধরল। আমার ভীষণ কান্না পাচ্ছে। হয়তো আব্বু আম্মুর থেকে দূরে থাকতে হবে দেখেই আমি আর আরাম দুজনেই বড়দের দোয়া নিচ্ছিলাম। এর মধ্যেই আবরাম ভাইয়া আর শিফা আর ওর বাবা মাকে দেখে আমরা সবাই অবাক এক প্রকার। আমাদের আরও অবাক করে শিফার আব্বু আম্মু বললেন, এখানে আরও একটা বিয়ে হবে, আর সেটাও আব্রাহাম আর সময়ে শিফার। এই একই সময়ে দুটো বিয়েই হয়ে যাবে। আব্রাহাম আর শিফার বিয়েতে কারো আপত্তিই ছিল না, কারণ আমরা শিপুর বাবা মায়ের সিদ্ধান্তে ভয় পেতাম। তারা যদি জিন বলে শিফুকে আব্রাহামের সঙ্গে বিয়ে দিতে রাজি না হয়, কিন্তু এখানে সরাসরি ওনারা রাজি। জিন বাদশাহ ইব্রাহিম খান অনেক খুশি হয়ে যায়। আজ তারা বাসায় জোড়া লক্ষ্মী বউ হয়ে আসবে এটা ভেবে। শিবাকে জিন বাদশার বরাবরই পছন্দ ছিল, তাই শুভ কাজটা সম্পূর্ণ করতে তিনি দেরি করতে নিষেধ করলেন। আমি আর আরহাম তো খুব খুশি হয়ে গেলাম। আব্রাহাম ভাইয়াকে দেখে মনে হচ্ছে খুব খুশি, কিন্তু এদিকে শিবুকে দেখে মনে হচ্ছে জোর করে হাসছে। শিবার অবস্থা দেখে এক প্রকার হাসি পাচ্ছে আমার। সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই আমি শিবার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি। এত কিছুর মধ্যেও আব্রাহাম আর শিফার বিয়েটা হয়ে গেল। বেশ ভালোভাবেই বিয়ের অনুষ্ঠানটা মিটে গেল। আশেপাশে সব জায়গায় দুই শাহজাদার বিয়ের আনন্দ ডাবলভাবে সেলিব্রেট করতে লাগলো। আমরা সবাই গুরুজনদের দোয়া নিয়ে লাগলাম। সবাই একসঙ্গে ছিলাম। আমরা কিন্তু আনাম কুরেশকে কোথাও দেখতে পেলাম না। আমি তাই বাংলোর ভিতরে গেলাম। আনাম মন খারাপ করে বারান্দায় একটা কোণে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম। ওকে এভাবে দেখতে আমার ভীষণ খারাপ লাগছে। আমি আগেই বুঝতে পেরেছিলাম আনাম আরামকে অনেক আগে থেকেই পছন্দ করে। আমি ওর কাঁধে হাত দিতেই ও কিছুটা ভয় পেয়ে যায়। তারপর আমাকে দেখে বলল, তুমি তুমি এখানে কি করছো? আমি ওকে বললাম, আরামকে ভালোবাসো তাই না? ও কিছুই বলল না। আমি ওকে বললাম, দেখো আনাম, জীবনটা খুব মূল্যবান। অন্যের জন্য জীবনের এত দামি মুহূর্ত নষ্ট করো না। সবার জীবনে কম বেশি দুঃখ থাকেই, সবার জীবনেই খারাপ সময় আসে। আবার সেই খারাপ সময় সঠিক সময় হলে কেটে যায়। তাই তুমি আবার নতুন করে জীবনটাকে সাজাও। দেখো, সব খারাপ সময় কেটে যাবে। একবার ঘুরে দাঁড়াও। এভাবে নিজেকে সবার থেকে দূরে করে জীবনটাকে নতুনভাবে শুরু করা সম্ভব না। এই জীবনটা আল্লাহর দেওয়া। তুমি কি পারবে না মহান আল্লাহর দেওয়া সুন্দর জীবনটাকে সুন্দর করে আবারও আগের মতো গুছিয়ে নিতে? তুমি কি পারবে না জীবনে যতদিন বেঁচে আছো জীবনটাকে রঙিন করে বাঁচতে? আমি কথাগুলো বলছিলাম নিজের ভিতর থেকে। হঠাৎ আনাম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমি নতুন করে বাঁচতে চাই ভাবি, নতুনভাবে বাঁচতে চাই। হ্যাঁ, আমি চাই। আমাকে মাফ করে দাও ভাবি। আমি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি। এমনকি আরাম ভাইয়াকে হারানোর ভয়ে তোমাকে মারতে চেয়েছিলাম। আমাকে মাফ করে দাও।
আনামের কথা শুনে আমি খুব অবাক হয়ে যাই। মেয়েটা অনেক কান্না করছিল আর মাপ চাইছিল। আমি ওকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি ওকে কান্না থামাতে একবারও বলিনি কান্না করুক, কান্না করলে হালকা হবে, ওর ভিতরে কষ্টগুলো কান্নার রূপে বের হয়ে যাক। আমার একটা জিনিস অবাক লাগছে, মানছি আনাম আমাকে মারতে চেয়েছিল, কিন্তু ওর একার পক্ষে এমন ভাবনা পসিবল না। তবে কি এর পিছনে আরও অন্য কারণ আছে? আনামকে স্বাভাবিক করে আমি অনুষ্ঠানের সবার কাছে আসলাম। আমাকে আর শিফাকে একসঙ্গে আমাদেরকে বসানো হয়। বলে বিয়ে উপলক্ষে 7 দিন নাকি একভাবে অনুষ্ঠান হবে, হবু বাদশা বলে কথা। এজন্য টানা সময় 7 দিন ধরে সবাই একসঙ্গে আনন্দ করবে। এর মাঝে জিন বাদশাহ ইব্রাহিম রাজ্যের হবু রাজা রানীকে মুকুট পরিয়ে অভিষেক করবেন। এর মধ্যেই আরহাম আমার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম আমি। আমি তাকে ওয়াশরুমের কথা বলি, কারণ আনামের সঙ্গে আজ আমার সেসব কথা হয়েছে সেগুলো সম্পর্কে আমি কাউকে জানাতে চাই না। আমি সবার আড়ালে শিবুকে জিজ্ঞেস করলাম, কী রে, এত কিছু কিভাবে হলো? মানে তোর আব্বু আম্মু রাজি কিভাবে হলো? এত সহজে কিভাবে আঙ্কেল আন্টি আব্রাহাম ভাইকে মেনে নিল? শিফু বলল, নূর বিশ্বাস কর, আমি কিছুই জানি না। আমি তো শুরু থেকে তোর সঙ্গে ছিলাম। বিয়েটা মিটে যাওয়ার পরে আব্রাহাম আমাকে লোকজন কম এমন জায়গায় নিয়ে যায়। আমি ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে থাকি, কিন্তু ও আমাকে শক্ত করে ধরে বলল, আমি জিন বলে আমাকে খুব ঘৃণা করো তাই না? কিন্তু আমি তোমাকে এখনও অতটাই ভালোবাসি। আমি জিন বলে ছেড়ে চলে যাবে তাই পরিচয় গোপন করে রাখছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, তুমি ঠিক সেটাই করছো যেটার ভয় আমার ছিল। আমাকে ফিরিয়ে দিও না শিপা, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কান্না করতে করতে এত ব্যাকুলতার ডাক আমি তো দূরের কথা, কেউ ফেলতে পারতো না। ভালো তো আগে বেসেছিলাম, কিন্তু আমাকে সত্যিটা জানায়নি বলে আর ভয়ে দূরত্ব বজায় রাখছিলাম। কিন্তু বেশিক্ষণ দূরে থাকতে পারিনি, তাই সব ভুলে গিয়ে বললাম, আমি সবসময় এমন কাউকে চেয়েছিলাম যে আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে। আমি এমন কাউকে পেয়েছি আব্রাহাম, আর সেটা তুমি। এটা আশ্চর্য যে আমি একজন জিনকে ভালোবেসেছি, তবুও তো আমার ভালোবাসা। আমিও আপনাকে অনেক ভালোবাসি আব্রাহাম, বলেই একে অপরকে জড়িয়ে ধরি। তারপরেই বাবা মাকে আব্রাহামের সঙ্গে দেখতে পাই, আর একটু আগে তো তাদের সম্মতিতেই বিয়েটা হলো। আমি বললাম, সব তো ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু থেকে যাচ্ছে। যাই হোক, আমাদের স্বপ্ন তো সত্যি হলো আমি ভাবতে পারছি না। তুই আর আমি দুই ঝাঁ বলে সবার অগোচরে হেসে উঠলাম। বিয়েটা সুষ্ঠুভাবে মিটে যাওয়ার পর আব্বু আম্মুও চলে যায়, কিন্তু জিন রাজ্যে এখনও এই আনন্দ 7 দিন ভর চলতেই থাকবে। সব কিছু মিটে যাওয়ার পর আমাকে আর সিফাতকে বাসুর ঘরে পাঠানো হয়, কিন্তু হুট করেই শিফা আমার রুমে হাজির হয়। অবশ্য আমারও একা একা ভালো লাগছিল না, শিফা আসায় ভালো হয়েছে। আমি আর শিফা গল্প করছিলাম, রাত 12টা। এমন সময় আরাম ভাইয়া আমার রুমে আসে। হঠাৎ করে শিফাকে রুমে দেখে আরাম ভাইয়া অসহায় চোখে আমার দিকে তাকালো। আমার তো ভীষণ হাসি পাচ্ছিল। ভাইয়া আমাকে ইশারায় কিছু বলছিল, কিন্তু আমি না বুঝার ভান করে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছি। ভাইয়ার রিয়াকশন দেখার মতো ছিল। আমি মনে মনে ভাবছি আর হাসছি, আমাকে মিথ্যা টর্চার করার ফল তুমি ভুগবে স্বামী মহাশয়। শিফাকে ছাড়া যাবে না, ওকে আরও কিছুক্ষণ থাকতে বললাম। শেষে উপায় না পেয়ে ভাইয়া মুড অফ করে বাইরে বারান্দা চলে যায়। ভাইয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর শিফা অট্ট হাসিতে ফেটে পড়লাম। আজ দারুণ শিক্ষা হলো আরাম ভাইয়ার। এদিকে শিফুকে না পেয়ে আবরাম ভাইয়া তো খুব করুণ অবস্থা। ভাইয়া ভেবেছিল শিফু হয়তো ওনাকে ছেড়ে পালিয়ে গেছে। আবরাম ভাইয়া শিফুকে খুঁজতে খুঁজতে আমাদের রুমের বারান্দায় চলে আসে। এখানে এভাবে আরাম ভাইয়াকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কেন? তুইও তো বাইরে। আর বলো না, শিফাকে কোথায় খুঁজে না পেয়ে এখানে চলে এলাম। কোথায় গেল? আমাকে ছেড়ে গেল না তো? এদিকে আয়। হাত ধরে টেনে রুমের সামনে দাঁড় করিয়ে বলল, দেখ তোরটাকে আর আমারটাকে দেখ, তখন থেকে গল্প করেই যাচ্ছে, থামার নাম নিচ্ছে না। বলো কি? ঠিকই বলেছি, তোর জন্য আমার বাসরে কিছু হলে পরে মজা বুঝাবো তোকে। আরাম ভাইয়াকে থামিয়ে আবরাম ভাইয়া রুমে প্রবেশ করে সিফাকে হাত ধরে টেনে নিয়ে যায়। যাওয়ার আগে আরাম ভাইয়াকে বলল, এবার সামলাও তুমি, আমি আমারটাকে নিয়ে গেলাম। শিফা বারবার কান্না ফেস করে তাকালো আমার দিকে। আমার তো হাসি পাচ্ছে ভীষণ। আমি হাসতে হাসতেই সামনে তাকালাম, সঙ্গে সঙ্গে ভয়ে ঢুক গিলতাম আমি, কারণ আমার সামনে আরাম দরজা লাগিয়ে ভিলেন হাসি দিচ্ছে। হুট করে সামনে এগুতে এগুতে বলল, এতক্ষণ ভালোই হেসেছ আমাকে অপেক্ষা করিয়ে। তাই না? আমি পিছনে সরতে সরতে বললাম, ভাইয়া সামনে এগুচ্ছ কেন তুমি? একদম সামনে এগুবে না বলে দিলাম। এক চড় মারবো। নিজের বরকে ভাইয়া বলতে বিবেকে বাচ্ছে না? কান্না ফেস করে ওনার ধমকে আমি একদম চুপ হয়ে গেছি। উনি আবারও বললেন, কোনো গাধা নিজের বরকে ভাইয়া বলে? ওনার কথা শুনে আমি বললাম, সরি ভাইয়া। আমি সরি ভাইয়া বলে আবারও মুখে হাত দিলাম।
আরাম ভাইয়া বিছানায় বসে কপালে হাত রেখে বলল, আমি মনে হয় সবচেয়ে অভাগা জিন যে বাসুরাতে বউয়ের কাছে ভাইয়া ডাক শুনলো। এই আমি তোর কোন জন্মের ভাই বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাকে ভাইয়া বলবো না, এবার খুশি? এদিকে শিফাকে রুমে এনে আব্রাহাম ভাইয়া দরজা লক করে দেয়। তুমি আমাকে এভাবে নিয়ে এলে কেন? ভ্রুকুচকে বলল। বাসর করতে যান দুষ্টু হেসে। শিফার চোখ মনে হয় কটর থেকেই খুলে পড়ে যাবে এমন অবস্থা। আজ আমাদের বাসর রাত জান, তুমি ভুলে গেছো নাকি? কি অভদ্র ছেলে রে বাবা। ও জান, এখানে অভদ্রতার কি দেখলে? জান, তুমি জানো কত অপেক্ষার পর তোমাকে নিজের করে পেলাম? সে না হয় বুঝলাম, কিন্তু আমার আব্বু আম্মুকে কি বলেছো? কিভাবে তারা রাজি হলো সেটা তো বলো। আমার কথা শুনে ভাইয়া বলল, একদিন তোমার আব্বুকে আমি অ্যাক্সিডেন্টের থেকে বাঁচিয়েছিলাম, সেদিন উনি আমাকে অনেক দোয়া করেছিলেন। আর তোমরা তো আমাদের আত্মীয় হওয়ার কারণে হীন জিন সম্প্রদায় তোমার বাবা মায়ের উপর আক্রমণ করতে যায়। ঠিক সেই সময় আমি ওখানে উপস্থিত সমস্ত হীন জিনদেরকে মেরে ফেলি। শিফা তো আব্রাহাম ভাইয়ার কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, আব্বু আম্মুর উপর হীন জিনদয় হামলা করেছিল? শান্ত হও, কিছুই হয়নি। আর আগেই হুম আমি সেখানে পৌঁছে যাই, এজন্য তো কোনো ক্ষতি হয়নি কারো। শিপাকে জড়িয়ে ধরে বলল। আমি আরাম ভাইয়ার কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখছি, বেলকনির দরজায় দোলনায় বসে। আজ ভীষণ আনন্দ হচ্ছে, কারণ নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছি সম্পূর্ণ নিজের করে। হঠাৎ আরাম ভাইয়া বলল, দীর্ঘ বহু বছর পর আমার স্বপ্নটা সত্যি হলো। পেয়ে গেলাম তোমাকে সম্পূর্ণ নিজের করে। আমার ছোটবেলার ভালোবাসাকে সত্যি সত্যি পেয়েছি। তোমাকে সারা জীবন এই বুকে আগলে রাখতে চাই। থাকবে তো আমার এই বুকে? ছেড়ে যাবে না তো আমাকে? কখনো না। আপনাকে ছেড়ে যাব না কখনো আরহাম। কোত্থাও যাব না। তোমাকে নিজের অংশে মিশিয়ে নিতে চাই। আমাদের যেন কেউ আলাদা না করতে পারে। এই জন্য তোমাকে পরিপূর্ণভাবে পেতে চাই। তুমি কি? আরহামকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরলাম। আরহাম ওর প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আমাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। তারপর নিজের সমস্ত ভর ছেড়ে দিল। অন্যদিকে শিফা আর আব্রাহাম ভাইয়া একে অপরকে জড়িয়ে ধরে আছে। এমন সময় আব্রাহাম ভাইয়া বলল, শিফা, তোমাকে নিজের করে পাবো আমি ভাবতে পারিনি। তুমি কি আমাকে তোমাকে সম্পূর্ণভাবে পাওয়ার অনুমতি দিবে? শিফা কিছু না বলে আব্রাহাম ভাইয়ার বুকে মুখ গুজল। তলিয়ে গেল তারা ভালোবাসার অতল সাগরে। একটু দেরিতেই ঘুম ভাঙে আমার। নিজের পাশে আরহামকে না পেয়ে বুঝতে বাকি রইল না যে তিনি নামাজ পড়ে বাইরে গেছেন। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে বের হতেই আমি শিফাকে দেখলাম। আমাকে দেখে শিফা বলে উঠল, নূর মাশাল্লাহ, কারণ নজর যেন না লাগে। এই ছাই রঙের শাড়িতে তোকে দারুণ লাগছে। তোকেও নেভি ব্লু শাড়িতে মাশাল্লাহ লাগছে। হয়েছে হয়েছে, এত বলতে হবে না। এখন তাড়াতাড়ি নিচে চলুন। ওখানে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছে। মনে আছে তো আজ আমাদের নাস্তা বানাতে হবে, তারপর সার্ভ করতে হবে। তাড়াতাড়ি চল প্লিজ। আমি তৈরি, চল এবার। আমার ধারণার বাইরে ছিল সব কিছু। আমি ভাবতে পারিনি লাস্ট মুহূর্তে আব্রাহামের সঙ্গে শিফা নামের মেয়েটার বিয়ে হয়ে যাবে। আমি আটকাতে চেয়েছিলাম, কিন্তু জিন বাদশাহ ইব্রাহিম খান আমার কথার পাত্তাই দেয়নি। আজ আমার তৈরি করা প্ল্যানটা এভাবে ভেস্তে গেল ভেবে আমি কিছুই ভাবতে পারছি না। আমি আব্রাহামের সঙ্গে আনামের বিয়ে দিয়ে আব্রাহামকে আমাদের সঙ্গে মিলিয়ে নিতে চেয়েছিলাম। এতে করে খুব সহজে আরহামকে ঘায়েল করতে পারতাম আমরা, আর ওই বুড়ো বাচ্চাকেও উপরে উঠিয়ে দিতে পারতাম আমরা। সামিরা বেগমের কথায় আরাব বলল, আম্মু রিল্যাক্স করো। আর আমাদের উদ্দেশ্য জিন তলোয়ার আর ক্রাউন, দুইটা ভুলে গেছো তুমি। অযথা মামু বা ভাইদের এখানে টানার কি আছে? আমাদের আবার প্ল্যান করতে হবে। এই প্ল্যান ভেস্তে গেলে তো সমস্যা নেই আম্মু। এবার এমন প্ল্যান করব যে আরাম ভাই জব্দ হবে আর আমাদের কার্যসিদ্ধিও হবে। কি বলো তুমি? বলে ভিলেন হাসি দিল। আমাদের আবার অন্য প্ল্যান করতে হবে আম্মু। ভেবেছিলাম আব্রাহামকে জব্দ করে কার্যসিদ্ধি করব, কিন্তু হলো না ওই আনামের জন্যই। ও যদি আরহামকে নিজের আয়ত্তে রাখতে পারত তাহলে এমন হতো না। ঠিক বলেছিস, ওর জন্যই ঝামেলাটা হয়েছে। অনামুখীটা প্রেমে ব্যর্থ হয়ে দেবদাস হয়ে গেছে। এজন্য এখন কিভাবে মনমরা হয়ে থাকে দেখেছিস না? আরহামের বিয়েটা সহ্য করতে পারিনি তো। ভালো হয়েছে বিয়েটা হয়েছে। আরহাম আর নূরের অভিষেক আগামীকাল। আমাদের প্রথম কাজ হবে সমস্ত প্রহরী জিনদের আয়ত্তে আনা। তবে তার আগে তোমাকে কি কি করতে হবে মনে আছে তো? মনে আছে, খুব ভালো মনে আছে। তুমি চিন্তা করো না, আমি আমার কাজ কমপ্লিট করেই আসব। বলে হাসতে লাগলো দুজনেই।
নূর আর শিফা রান্না করে সবাইকে খাবার সার্ভ করছিল। ওদেরকে সাহায্য করতে কয়েকজন জিন আসলো। নূর আর শিফাও সবার সঙ্গে ডাইনিংয়ে বসে পড়ল। খাওয়া শেষের পথে হঠাৎ জিন বাদশাহ ইব্রাহিম খান সবার উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা তো কালকের কথা জানোই। এই রাজ্যের রানী মানে আরহামের মায়ের মৃত্যুবার্ষিকী কাল। আমি চাইছিলাম কালই যদি আরহাম আর নূরের অভিষেকের অনুষ্ঠানটা সেরে ফেলি, যেহেতু বিয়ের অনুষ্ঠান এখনও চলছে। তো কেমন হবে বিষয়টি, তোমরা কি বলো? যেমনটা তোমার ইচ্ছে আব্বুজান। জিন বাদশাহ ইব্রাহিম খান সামিরা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা কিছু বলছো না কেন? কাল ঠিক হবে নাকি মতামত দাও তোমরা? ভাইজান, কালই ভালো হবে। কালকের জন্য ব্যবস্থা শুরু করো তোমরা। আম্মুজানের কথায় তাল মিলিয়ে আরাব বলল, মামু, তোমার যেমনটা সুবিধা হয় তেমনটাই করো। আর তুমি তো অসুস্থ, তাই যত তাড়াতাড়ি সম্ভব অভিষেকের কাজটা সেরে ফেলা উচিত বলে আমার মনে হয়। তাই রাজ্যের দায়িত্বভার তাড়াতাড়ি ভাইয়াকে তুলে দেওয়ার ব্যবস্থা করো। আর কাল মামানির আত্মার মাগফিরাত চেয়ে দোয়া নিয়ে আরহাম ভাইয়া সামনে এগিয়ে যাবে। আরাফের কথায় আব্রাহাম ভাইয়া বলল, হ্যাঁ আব্বুজান, আরাফ ভাই ঠিকই বলছে। আম্মুজানের দোয়া নিয়ে ভাইয়া না হয় রাজ্যের দায়িত্বভার নেবে। এমনিতেও পুরো রাজ্য বিয়ের আনন্দে মেতে আছে, পরে না হয় নতুন বাদশার আনন্দে মেতে থাকবে। ভাইয়ার কথা শুনেই সবাই হাসলাম, কিন্তু সামিরা বেগম আর আরাফের মুখে অদ্ভুত একটা বিরক্তি বুঝতে দেখা যাচ্ছে। আমরা কেউ অত পাত্তা দিলাম না। অবশেষে সেই দিন আগত। আজ আমার আর আরহামের এই পুরো জিন রাজ্যের রাজা রানী হিসেবে অভিষেক। রানী হওয়ার প্রতি বারবার আমার কোনো টানই ছিল না, কিন্তু বড় বউ বলে আমাকেই আরহামের পাশে সিংহাসনে বসতে হবে, এটাই নাকি নিয়ম। তবে আমাদের পরবর্তী সিংহাসন আব্রাহাম ভাইয়া আর শিফা সিংহাসন রাখা। জিন বাদশাহ দুই ছেলেকেই অর্ধেক অর্ধেক করে রাজ্যের দায়িত্ব দিবেন বলে ঠিক করেন। তিনি দুই ছেলের একটাকেও দুঃখী করতে চান না। আব্রাহাম ভাইয়া অবশ্য আপত্তি জানাচ্ছিল, কিন্তু আরহাম ভাইয়া জোরাজোরিতে রাজি হয়। আব্বুজানের সিদ্ধান্তে আমি আর আরহাম ভীষণ খুশি হই। অভিষেকের অনুষ্ঠানে আব্বু আম্মু আঙ্কেল আন্টিকে নিমন্ত্রণ করা হয়। তাদেরকে আনার জন্য অবশ্য জিন প্রহরী পাঠানো হয়। আরহাম ভাইয়া আর আব্রাহাম ভাইয়া ভীষণ খুশি। ওদের পাশাপাশি আমি আর শিফা দুজনেই খুব খুশি হই। অভিষেকের অনুষ্ঠান ভালো মতো হতে থাকে, কিন্তু এখনও পর্যন্ত আব্বু আম্মুকে এমনকি আঙ্কেল আন্টিকেও দেখা যায়নি। তাদের জন্য ভীষণ দুশ্চিন্ত হলেও বাইরে প্রকাশ করলাম না। অবশ্য শুধু আমার না, শিফারও ভীষণ দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। কিছুক্ষণ পরে আব্বুজান আমাদের সকলকে বাংলার সবচেয়ে গোপন একটা কক্ষে নিয়ে গেলেন। আশ্চর্যের বিষয় এই যে কক্ষটিতে ঢুকতেই 7টা দরজা পার করতে হয়েছে আমাদের। ঘরে প্রবেশ করতেই আমি আর শিফা দুজনেই ভীষণ অবাক হয়ে যাই, কারণ আমাদের সামনে ক্রাউন 2টা, আর রাজ্য পরিচালনার আর নিজের সুরক্ষার জন্য 2টো চকচকে রূপার তলোয়ার রাখা। ঘরটাতে লক্ষাধিক জিন উপস্থিত ছিল। সবার সামনে আরহাম আর আব্রাহাম ভাইয়াকে সিংহাসনে বসে তলোয়ার তুলে দেওয়া হয়, আর তারা শপথ নেয় যে তারা তাদের প্রাণ দিয়ে হলেও এই জিন রাজ্যের আর প্রজাদের হেফাজত করবে। শিফা আর আমি দুই ভাইয়ের মধ্যকার বন্ডিংটা দেখে মুগ্ধ হয়ে যাই। হাজার বিপদ আসুক না কেন, দুই ভাই একে অপরকে ছেড়ে যাবে না কখনো, ঠিক আমার আর শিফুর মতো। হাজার রকম সমস্যা হলেও আমি আর শিফা একে অপরকে ছাড়া থাকতে পারি না কখনো। এবার সেই মহিন্দ্র সময় আমাকে আরহামের ঠিক পাশে বসানো হয়। তারপর আমাদের দুজনকে শপথ করিয়ে ক্রাউনিং করেন জিন বাদশাহ ইব্রাহিম খান। উপস্থিত সব জিনদের সামনে আমাদের এই রাজ্যের রাজা রানী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অভিষেক অনুষ্ঠান ভালোভাবে মিটে যায়। তারপর আবারও সেই ক্রাউন 2টা সেই ঘরে সুরক্ষিত করে রাখা হয়। তবে তলোয়ার 2টা আরহাম আর আব্রাহাম ভাইয়া নিজেদের কাছেই রাখতে হলো, নিজেদের সুরক্ষার জন্য। সব কিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু হুট করে আব্বুজানের মৃত্যুতে পুরো জিন রাজ্যে শোক নেমে আসে। আরহাম আর আব্রাহাম ভাইয়ারা ভেতর থেকে ভেঙে পড়ছিল। আমি আর শিফাও অনেক কষ্ট পেয়েছিলাম। আরহাম আর আব্রাহাম ভাইয়াকে দেখে আমরা আরও কষ্ট পাচ্ছি। পুরো জিন রাজ্যে এখন আনন্দের বদলে প্রাক্তন বাদশার মৃত্যুতে শোক পালন হচ্ছিল। আমি আর শিফা আরহাম আর আব্রাহামকে রাজ্যের কথা ভেবে শক্ত হতে বললাম, কারণ এখন যদি সবাই ভেঙে পড়ে তাহলে শত্রুপক্ষের আঘাত হানতে বেশি সময় লাগবে না, বরং তাদের সুবিধা হবে। তাই আমরা দুজন মিলে দুই ভাইকে আবার রাজ্য পরিচালনার কাজে লাগিয়ে দিলাম। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। একদিন ছুটির দিনে আমি আর শিফু খাবার সার্ভ করছিলাম।
হঠাৎ করেই সব কিছু অন্ধকার হয়ে আসলো। মাথা ঘুরে পড়ে যেতেই শিফা ধরে ফেলে। আমার এমন অবস্থা দেখে আরহাম ভাইয়া রাজবৈদ্যকে ডেকে আনলেন। তিনি এই রাজ্যের নামকরা বৈদ্য। আমার এমন অবস্থা দেখে সবাই ভয় পেয়েছিল। হঠাৎ করেই সামিরা ফুপি আম্মু বলে উঠল, সামান্য মাথা ঘুরে যাওয়ার জন্য এমন কি করার আছে? এত ব্যস্ত হচ্ছ কেন সবাই? এত চিন্তা করার কিছু নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। ফুপির কথা একটু খারাপ লাগলেও মুখে প্রকাশ করলাম না আমি। কিন্তু হঠাৎ করে আরহাম ভাইয়া বলে উঠল, সামান্য মাথা ব্যথার জন্য অনেক কিছু হয় ফুপি আম্মা, আর রাজবৈদ্য তো দেখছে, একটু চুপ করো না দয়া করে। ভাইয়ার কথা শুনে ফুপি রাগ দেখিয়ে চলে গেল। এদিকে রাজবৈদ্যের কথা শুনে সবার মুখে হাসি ফুটে উঠল। আমি তো শুনেই কান্না করে ফেলেছি। আরহামও আমার মতো কান্না করতে লাগলো, তবে এটা খুশির কান্না। আমি মা হতে চলেছি, এই কথাটা শুনে মনের ভিতর অদ্ভুত একটা আনন্দ কাজ করছে। আব্বুজান মারা যাওয়ার বহুদিন পর বাড়িতে সবাই এমন আনন্দ করছে। সবার চোখে খুশির ঝলক। আরহাম আর আব্রাহাম ভাইয়া তো এই খুশির সংবাদ উপলক্ষে জিন প্রজাদের মাঝে দান খয়রাত করার সিদ্ধান্ত নেন। বাড়িতে নতুন সদস্য আসতে বলে কাজের লোক থেকে প্রজাদের মুখেও আবারও হাসির রেখা ফুটে উঠল। যে আসছে সে নিশ্চয়ই সাধারণ কেউ হবে না, সেও বাবার মতো শক্তিশালী একজন জিন হবে। আর তার সুরক্ষার জন্য আরহাম আর আব্রাহাম ভাইয়া বাড়িতে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করে দেয়। আরহাম আজ ভীষণ খুশি। ওর খুশি দেখে হাসতে থাকি আমি। আরহাম আমাকে কোলে নিয়ে ঘুরতে থাকে। আমি হাসতে হাসতে ওকে নামাতে বলি। শেষে ক্লান্ত হয়ে আমাকে বেডে বসিয়ে বলল, আমি আমার আব্বু আম্মুকে খুব ভালোবাসি জানো তো। আব্বু আম্মু চলে যাওয়ার এতদিন পর আমি মন খুলে হাসলাম। আমিও বুঝতে পারছি, আমারও ভীষণ আনন্দ হচ্ছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু ছেলে চাই। ছেলে না মেয়ে তুমি কিভাবে বুঝলে? আমি জিন বাদশাহ আরহাম খান, নিজের অংশকে চিনতে পারবো না? তুমি ভাবছো কিভাবে? আমাদের ছেলেই হবে তাহলে? হ্যাঁ, আমাদের ফুটফুটে একটা ছেলে হবে। ওর মধ্যেই আমি আব্বুকে খুঁজে পাবো। আরহামের মনটা খারাপ হয়ে যাওয়ায় ওকে বুকে জড়িয়ে বললাম, সব ঠিক হয়ে যাবে। তুমি মন খারাপ করলে তাহলে বেবিও কিন্তু মন খারাপ করে থাকবে। আরহাম আমার পেটে মুখ গুজে বলল, ভালোবাসি তোমাদের দুজনকে, খুব ভালোবাসি। আমিও ভালোবাসি আরহাম, তোমাকে খুব ভালোবাসি। অন্যদিকে শিফা আর আব্রাহাম ভাইয়া এত খুশি যে আজ বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানের মতো খাওয়ার আয়োজনে ব্যস্ত। এরই মধ্যে আরহাম আর আব্রাহাম ভাইয়া প্রজাদের মাঝে দান খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি ঘরে বসে আব্বু আম্মুর কথা ভাবছিলাম। আজ বহুদিন হলো তাদের দেখি না, তাদের খোঁজও নেওয়া হয়নি। তারা যদি এই খবর শুনে নিশ্চয় খুব খুশি হবে। হঠাৎ শিফা ঘরে এসে ওকে দেখে মুডটা ঠিক হয়ে যায়। ও আমাকে জড়িয়ে বলল, নূর, আজ থেকে তো সমস্ত দায়িত্ব আমার। আমার না ভীষণ আনন্দ লাগছে যে বাড়িতে নতুন সদস্য আসবে আর আদো আদো গলায় বলবে খালামুনি। আমি ওকে মজার সুরে বললাম, তুই কবে শোনাবি গুড নিউজ? শোনাবো সময় হলে। সে বেশ লজ্জা পেল। আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম। অন্যদিকে আনাম এই খুশির সংবাদটা শুনে আমার সঙ্গে দেখা করতে আসে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে আমি আর শিফা ঘুরে তাকাই। ভিতরে আসবো? ভিতরে চলে এসো, পারমিশন নেওয়ার দরকার নাই। হ্যাঁ সেই তো, অনুমতি কেন নিচ্ছিলে? তুমি কি আমাদের পর যে অনুমতি নিচ্ছিলে? আমাদের কথা শুনে আনামের চোখে পানি চলে আসলো। সে দৌড়ে আমাকে জড়িয়ে ধরল। আমি ওকে কান্না থামাতে বললাম মাথায় হাত দিয়ে। আনামের কান্না করার কারণ আমি জানলেও শিফা কিছুই বুঝল না। আমি আনামকে শান্ত করলাম। তারপর তিনজন মিলে আবারও বেশ কিছুক্ষণ গল্প করে যে যার রুমে চলে গেলাম। এদিকে সামিরা বেগম নিজের ঘরে রাগে কটমট করতে করতে ঘরের ওইসব জিনিস ভাঙচুর করতে শুরু করেছেন। এমন কাণ্ডে আরাফ দৌড়ে এসে আম্মুকে থামাতে থাকে। কিন্তু সামিরা বেগমের রাগ এখন 7 আসমানে পৌঁছে গেছে। তিনি রাগে গজগজ করতে করতে বললেন, একের পর এক ঝামেলায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারছি না। ভেবেছিলাম জিন বাদশাহ ইব্রাহিম খান মারা যাওয়ার পর সবার অবস্থা করুণ থাকবে, তখন সহজেই ওদেরকে পিছন থেকে আঘাত করা যাবে। কিন্তু মাঝখানে নূরের বাচ্চা হওয়ার খবরে সব কিছু ওলটপালট হয়ে গেল। যখনই আমরা কোনো প্ল্যান করি, কোনো না কোনোভাবে সেটি ভেস্তে যায়। আরহাম তো অনেক শক্তিশালী, তারপর মুকুট ধারণকারী বাদশাহ। ওর সন্তান যে আসছে, ও কতটা শক্তিশালী হবে তুমি ভাবতে পারছো? না, এই বাচ্চা জন্ম দিতে দেওয়া যাবে না। যে করেই হোক নূরের গর্ভের সন্তানটাকে আর নূরকে একসঙ্গে মারতে হবে। ওই ক্রাউন আর তলোয়ার আমি হাসিল করেই ছাড়ব, বলে দুজনেই হাসতে লাগলো।
এদিকে আনাম একটা বিশেষ প্রয়োজনে সামিরা বেগমের রুমে আসে আর তার সব কথা শুনে ফেলে। সবটা শুনে আনাম রীতিমতো ভয় পেয়ে যায়। সৎ মায়ের এমন মারাত্মক প্ল্যান দেখে বলল, আম্মু নূরকে আর নূরের অনাগত সন্তানকে মারতে চায়। না না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। আমি এখনই নূরকে সবটা জানাবো। আরহাম ভাইয়াকেও সবটা জানাতে হবে বলে চলে যেতেই ফুলদানির সঙ্গে পা বেঁধে পড়ে যেতে লাগলো। নিজেকে কোনো মতে সামলে পালাতে যাবে তার আগেই কেউ একজন শক্ত করে ওর হাত ধরে একটি ঘরে টেনে নিয়ে গেল। আনাম ওর মা সামিরা বেগমকে দেখে প্রচণ্ড ভয় পায়। আনাম যাতে চিৎকার না করতে পারে সেজন্য মুখে রুমাল বেঁধে দেয়। কি ভেবেছিলি তুই আমরা কিছুই বুঝতে পারবো না? এটাই ভেবেছিলি তাই না? তুই নূরের সঙ্গে মিলে গেছিস অথচ আমরা জানতে পারবো না, এটাই ভেবেছিলি তাই না? কি হলো বল? খুব শখ না নূর আর নূরের বাচ্চাটাকে বাঁচানোর? যা বাঁচা গিয়ে। তোকে সারা জীবন নিজের মেয়ের মতো মানুষ করলাম এই দিন দেখব বলে। এই প্রতিদান তুই দিলি? কি জাদু করলো নূর তোকে যে মায়ের বিরুদ্ধে চলে গেলি বল? ছি, তুমি মুকুট আর তলোয়ারের জন্য নিজের আপনজনদের এভাবে মারতে চাইছ? সামিরা বেগম আনামের মুখটা টিপে ধরে বলল, ফুলদানি পড়ার আওয়াজে ঠিকই বুঝতে পেরেছিলাম এখানে কেউ আমাদের কথা শুনে ফেলেছে, কিন্তু ভাবতে পারিনি এটা তুই হবি। যাই হোক, আরহাম, নূর এবং আব্রাহাম এরা কেউ আমার আপন না, বুঝেছিস তুই? আমি ওর ফুপি হিসাবে আছি ঠিকই, কিন্তু আমি ওর সৎ খালা। আরহামের ফুপি তো কবেই মারা গেছে। আমি ওর মায়ের ওপর বদলা নেওয়ার জন্য এখানে ওর ফুপির রূপে এসেছিলাম, কিন্তু ত্রাণ আর তলোয়ার রাজ্যের অধিকারী হওয়ার জন্য এতদিন অভিনয় করেছি, আর তুই কিনা আমার স্বরূপটা সবাইকে বলবি আর আমি তোকে আমার পরিকল্পনা ভাঙতে দিব? তুই ভাবলি কিভাবে? আরহামের মায়ের জন্য অনেক কিছু হারিয়েছি, আমার নিজের অধিকার। আমি ওর জন্য নিজের বাবা মায়ের কাছে পর্যন্ত খারাপ হয়ে গেছি। সব তুই ভালো করে জানিস, তবে এতটা সহজে সবাইকে কিভাবে ছাড়বো? তুই যখন আমার বিরোধিতা করলি তাহলে তোকেই বা ছাড়ি কিভাবে বল? তুইও তো আমার শত্রু থেকেই গেলি। তোকে বাঁচিয়ে রেখে কি করব বলে ছুরি দিয়ে আঘাত করবে এমন সময় আরাফের ডাক পড়ে। সামিরা বেগম আনামের মুখে রুমাল বেঁধে ওই পরিত্যক্ত ঘরের আলমারিতে ঢুকিয়ে রাখে। এদিকে আনাম কান্না করতে থাকে আর ভাবতে থাকে নূরকে কিভাবে বাঁচাবো, সব কথা সবাইকে কিভাবে বলবো। আনাম ভাবছে ওটা যে আরহামের নিজের ফুপি না এটা জানলেও সামিরা বেগম যে আরাফের নিজের আসল মা না এটা জানতো না। আনামের চোখে সামিরা বেগমের জন্য ঘৃণা। তিনি কিভাবে সবাইকে ব্যবহার করছে স্বার্থসিদ্ধির জন্য এটা আনামের চেয়ে ভালো কে জানে। এদিকে এখান থেকে কিভাবে মুক্তি পাবে সেটাই ভাবছে আনাম। যে করেই হোক আরহাম ভাইয়াকে সবটা বলতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এটা ভাবতেই আবারও কান্না করতে থাকে, কিন্তু তার কান্না ঘর পর্যন্ত শোনার মতো কেউ নেই। শিফা আর আমি গল্প করছিলাম, আনামের করা সব কাজের কথাই বলছিলাম। ঠিক তখনই ঘরে প্যারানর্মাল কোনো কিছুর আভাস পাই আমি ভেবেছিলাম হয়তো কোনো প্রহরী বা এই প্রাসাদের কোনো জিন এসেছে কিছু প্রয়োজন কিনা দেখতে, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে কয়েকজন হীন জিন আমাদের সামনে আসলো। আমার সহযোগিতার জন্য কাউকে ডাকবো তার সুযোগও পেলাম না, তার আগেই আমাদের মাথায় আঘাত করলো তারা। সঙ্গে সঙ্গে মাথা ভারী হয়ে উঠল। আমার জ্ঞান হারানোর আগে আরহাম বলে চিৎকার করে উঠলাম আমি। আমাদের কি হবে? কে বাঁচাবে আমাদের অনাগত সন্তানকে? এইটা ভেবেই আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো। এদিকে জ্ঞান ফেরার পর নিজেকে রুমে আবিষ্কার করলাম। আমি ধরফর করে উঠে বসলাম। আমার সন্তান ঠিক আছে নাকি দেখার জন্য পানি চোখে সঙ্গে সঙ্গে পেটে হাত রাখলাম। নিজেকে অক্ষত অবস্থায় দেখে একটু শান্তি পেলাম, কিন্তু আমি কোথায় আর সিফাকেও দেখতে পাচ্ছি না কেন সেটা ভেবে আগের ঘটনাগুলো মনে করতে লাগলাম। আমাকে আর সিফাকে হীনজিনেরা সামিরা বেগমের কোথাও নিয়ে আসে। আমি আর সিফু এই কথাটা শুনে অবাক হয়ে যাই। সামিরা বেগম হাসতে হাসতে আমার আর সিফু চুলের মুঠি ধরে বলল, খুব খাটিয়েছিস, অনেক ছোট বড় কথা শুনিয়েছিস, এখন কি হবে তোদের? কি ভেবেছিলি তোরা আমি আরহামের ফুপু সামিরা বেগম? না, আমি আরহামের মা আমিরার ছোট বোন ইলোরা। সামিরার চরিত্রটা তো আমার অভিনয়ের একটি অংশ। আর জানিস তো আমি এগুলো কেন করেছি? এই যে আরহামের ফুপু সেজে এত সুন্দর অভিনয় করেছি, এসব কিছু রাজ্যের অধিকার পাওয়ার জন্য, ওই দুটো তলোয়ার আর ক্রাউন দুটো পাওয়ার জন্য। এগুলো আমার স্বপ্ন। এগুলোর জন্য আমি অপেক্ষা করেছি, কৌশলে আরহামের মাকে সরিয়েছি, সে সঙ্গে জিন দ্বারা বুড়ো বাচ্চাকে সরিয়েছি। এত সব কিছু শুধুমাত্র ক্রাউন আর দুটো তলোয়ার পাওয়ার জন্য।
এমনকি তোকেও মারিনি, কারণ আমি জানি আরহামের জন্য যোগ্য তুই, আর ক্রাউনের যোগ্য অধিকারী তুই। তাই সেটা আদায়ের জন্য তোকে সহ্য করেছি। কিন্তু কী লাভ হলো বল? এখন তো তোকে মারতেই হবে। গলা টিপে ধরার জন্য আমার হালকা কাশি লাগলো। সেই সঙ্গে পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসলো। শিফা দৌড়ে এসে সামিরা বেগমের পায়ে পড়ে বলল, নূরকে ছেড়ে দিন, নূরের বদলে আমাকে মেরে ফেলুন, তবুও ওর কোনো ক্ষতি করবেন না দয়া করে। সামিরা বেগম শিফাকে ধাক্কা মেরে বলল, তোকেও তো মারবই, আমি আমার কোনো শত্রুকেই ছাড়ি না, আর তোকেও ছাড়ব না। এদিকে আরেকটু এভাবে থাকলে আমার নিশ্চিত মৃত্যু হয়ে যেত, তাই বাধ্য হয়ে সামিরা বেগমকে ধাক্কা মেরে সরিয়ে দেই। আমি বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমি অশ্রুসিক্ত চোখে বললাম, সামান্য ক্রাউনের জন্য আপনি আপনার নিজের লোককে মেরে ফেলতে পারলেন? আপনি কেমন বোন? আপনার তো জাহান্নামেও জায়গা হবে না। সামিরা বেগম তেড়ে এসে আমাকে থাপ্পড় দিল। এত জোরে থাপ্পড় দেওয়ার কারণে আমি পড়ে যাচ্ছিলাম, কিন্তু শিফু এসে ধরে ফেলল। সামিরা বেগম রাগে গজগজ করতে করতে বলল, ও আমার নিজের বোন না, ওর জন্য আমি সব কিছু হারিয়েছি। আমার ভালোবাসা, আমার বাবার আদর, এমনকি ধন সম্পদের অধিকার সব কিছু হারিয়েছি। আমাকে সব কিছু থেকে বঞ্চিত হতে হয়েছে, আর সেটাও আরহামের মা আমিরার জন্য। তাই প্রতিজ্ঞা করি যে এর বদলা আমি নিব। তাই এখানে আসি আমি, আর প্রথমেই এসে সামিরাকে সরিয়ে ফেলি, আর ওর জায়গাটা আমি নিয়ে নিই। সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন জানলাম নূর সন্তান সম্ভবা, তখনই সিদ্ধান্ত নিই আমার প্রতিশোধের এটাই সঠিক সময়। তাই তো আমি দেরি না করে এখনই এখানে নিয়ে আসলাম। জিন বাচ্চা আরহাম তোমাকে ছাড়বে না, দেখে নিও তুমি, শিফা বলল। সামিরা বেগম হাসতে হাসতে বলল, কে মারবে আমাকে, আরহাম নাকি আব্রাহাম? আরহাম আর আব্রাহাম দুই ভাইকেই আমি মেরে ফেলেছি। আমার ওনার কথা শুনে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি তৎক্ষণাৎ মেঝেতে বসে পড়লাম। এটা হতে পারে না, আমার আরহাম আমাকে ফেলে যেতে পারে না, আরহাম মরতে পারে না, বুঝেছো তুমি? বলে কেঁদে উঠলাম। শিফু আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, তুমি মিথ্যে বলছো, ওরা মরেনি, ওরা ফিরে আসবে আমাদের কাছে। তোদের সঙ্গে মিথ্যা কথা বলে আমাদের কী লাভ বল? আর তোরা কে যে তোদের কৈফিয়ত দিতে হবে? বিশ্বাস না হলে নিজেই দেখেন, বলে দুইজন লোককে আসতে বলল। তারা সবাই হীন জিন সম্প্রদায়, তাদের হাতে রক্তাক্ত তলোয়ার। রক্ত দেখে ভয়ে আতকে উঠি আমি আর শিফু। সামিরা বেগম বললেন, বাবা যেমন চলে গেছে পৃথিবী ছেড়ে, তেমনই সন্তানকেও যেতে হবে, তাই না? বলেই আমার পেটের উপর পা দিতে গেল। ঠিক তখনই শিফু উনার পা ধরে নেয় আর বলল, দয়া করে ছেড়ে দিন নূরকে, ওর বাচ্চাটা এখনও পৃথিবীর মুখ দেখতে পায়নি, প্লিজ ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে, ও তো কোনো অন্যায় করেনি। সামিরা বেগম শিফুর চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এদিকে আমার কিছু বলার শক্তি নাই। আমি শুধু এটাই ভাবছি যে আরহাম আমাকে ছেড়ে যেতে পারে না। সামিরা বেগম আবারও আমার পেটে পা দিতে যাবে, অমনি কোনো এক শক্তি এসে তাকে আশ্রে ফেলেন। আমি টিপ টিপ চোখে আরহামকে দেখতে পাই। আমি আর চোখ খুলে রাখতে পারলাম না। নূর, তুমি ঠিক আছো? বলো না, কি হলো? কথা বলো, কথা বলছো না কেন? বলো প্লিজ, তুমি ঠিক আছো কি না? দেখো, আমি এসে গেছি, কিছু হয়নি আমার, কথা বলো প্লিজ। আমি চোখ খুলছিলাম না বলে আরহাম রেগে সামিরা বেগমের দিকে তাকায়। এদিকে সামিরা বেগম আরহামকে দেখে ভয় পেয়ে যায়। সামিরা বেগম কাপা কাপা কণ্ঠে বলল, তুই বেঁচে গেলে কিভাবে? হীন জিনগুলো তো তোকে নিজ হাতে মেরে ফেলেছিল। আব্রাহাম ভাইয়া আর আনাম একসঙ্গে এসে বলল, শুধু আরহাম ভাইয়া না, আমরাও বেঁচে আছি। তুমি কি ভেবেছ তুমি একাই চালাক? আমরা আগে থেকে সন্দেহ করেছিলাম তোমাকে, পরে আনামের কথায় পুরোপুরি শিওর হয়ে যায়, তাই তো তোমাকে ধরার জন্য সাধারণ জিনদের আমার রূপে পাঠায়। আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম তুমি সামিরা ফুপুই না, তুমি ইলোরা, যে কিনা আমার মায়ের শত্রু, আর মায়ের উধাও হওয়ার পিছনে তোমার হাত আছে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। তুমি এই জিন বাদশা আরহাম খানের সন্তানকে মারতে চাও? এত বড় দুঃসাহস করার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। সামিরা বেগম আরহামের কথায় ভয় পেয়ে যায়। আরহাম তলোয়ার দিয়ে যেই আঘাত করবে ঠিক করল, তখনই আরাফের আগমন হয়। আরাফকে দেখে ইলোরা হাসতে থাকে। শিফু চেঁচিয়ে বলল, আব্বু আম্মু, আঙ্কেল আন্টি। আরহাম আর আব্রাহাম দুজনের চোখ দিয়ে পানি পড়ছে। আরহাম ও আব্রাহাম দুজনে নিজের মাকে জীবিত অবস্থায় দেখে খুবই খুশি হয়। এতটা খুশি হয় যে দুজনেরই চোখ দিয়ে পানি পড়তে লাগলো।
আরহাম আর আব্রাহাম সামিরা বেগমকে ছেড়ে নিয়ে নিজের মার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তিনজন ডুকরে কেঁদে উঠল। আজ বাদশাহ ইব্রাহিম খান থাকলে স্ত্রীকে দেখে খুব খুশি হতেন, কিন্তু উনি এই দুনিয়ায় আর নেই। মানুষ মরণশীল, মৃত্যু তো হবেই, সেটা জিন হোক বা মানুষ। এই চরম সত্যিটা আমাদের মেনে নিতেই হবে। এজন্যই আমিরা বেগম এক ফোঁটা চোখের পানি ফেলে ছেলেদের বুকে আগলে নেন। ইলোরা আরহামকে উদ্দেশ্য করে বলল, আমাকে মারতে চেয়েছিলি তাই না? এই নে মার এবার। আমার ছেলে আমাকে বাঁচাবে। আমার ছেলে আরাফ খান হিনোজিনদের নিয়ন্ত্রণকারী, ওর শক্তি তোর চেয়ে কম না। ইলোরা তলোয়ার দিয়ে আমিরাকে মারতে গেলেই আরাফ তার মাকে আটকে দিয়ে আরহামের উদ্দেশ্যে বলে, আমি জানি এটা আমার সৎ মা, কিন্তু উনি তো ছোট থেকে আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছে। কখনো জানতে দেননি যে উনি আমার মা না। এটা ঠিক যে উনি লোভী পাপী, কিন্তু আমার সঙ্গে কোনোদিনও কোনো অন্যায় করেননি, তাই আমার কাছে ওনার সম্মান এখন আগের মতোই। ইলোরা বেগম আরাফের কথাগুলো অবাক হয়ে শুনতে থাকে। নিজের ছেলে না এটা জেনেও এতটা সম্মান করছে আরাফ, তাকে এইটা ভেবে ইলোরার মনে একটু হলেও অস্থিরতা কাজ করছে। আরাফ বলল, সেদিন গেস্ট রুমে আমি কোনো মেয়ের গোঙানির আওয়াজ পাই, তাই তড়িঘড়ি করে রুমে গিয়ে কাউকে খুঁজে পাইনি। একটু পর আবার আওয়াজ আসলে শব্দ অনুসরণ করে আলমারির কাছে গিয়ে আলমারি খুলতেই আনাম মুখ বাঁধা অবস্থায় আমার গায়ে পড়ে। সেদিন সে সবটা আমাকে বলে। আমি তখনই সিদ্ধান্ত নিই যে আম্মুকে আমি ভুল করতে দেব না, তাই আনামের মাধ্যমে তোমাদের সবটা জানাই। আর বড় মামি আর ভাবির আম্মু আব্বুদেরকে হেফাজতে রাখে। এগুলো কথা আমি জেনেও আম্মুকে টের পেতে দেইনি, কারণ আমি জানি আম্মু সবটা টের পেলে আমাকে মারতেও পিছপা হতো না, তাই আমি সব গোপনেই করে গেছি। আরাফ শেষে চোখের পানি মুছে বলল, এখন তোমরা মাকে শাস্তি দিতে পারো, আমি আটকাবো না। আরাফের কথা শুনে ইলোরা কান্না করতে থাকে। নিজের মা না এটা জেনেও ছেলেটা কত ভালো যে আমার সব কথা শুনে গেছে। আরহাম সবশেষে ক্রাউন আর তলোয়ার হাজির করে ইলোরা বেগমকে মারতে যাবে। ঠিক তখনই আমিরা বেগম বললেন, দাঁড়াও। আমিরা বেগমের কথায় সবাই অবাক। ইলোরা বেগম যে কিনা নিজের মরার জন্য প্রস্তুত হয়ে চোখ বন্ধ করেছিল, সেও আমিরার কথায় চোখ খুলে অবাক হয়ে তাকায়। আমিরা বেগম বলল, থেমে যা আরহাম। আমার বোনটা সারা জীবন আমার জন্য সব কিছু হারিয়েছে, তার সব খুশিতে না চাইতেও আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে, তাই আমিও আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার বোনকে একটা সুযোগ দিতে চাই। আমিরা বেগমের কথা শুনে ইলোরা নিজের কান্না কন্ট্রোল করতে পারল না। সে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। আজ তার চোখ খুলে গেছে, তিনি নিজের সমস্ত ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন। আমিরা বেগম বললেন, সবাইকে একবার সুযোগ দেওয়া উচিত আর ক্ষমা করে দেওয়া উচিত। এজন্য আমিও ক্ষমা করে দিলাম। আমি জানি তুমি যা কিছু করেছো সবটা শয়তানের প্রশ্রয়ে প্রতিশোধ নিতে। এতে তোমার দোষ থাকলেও অল্প, তাই আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। ইলোরা সবার কাছে ক্ষমা চাইলেন। আরহাম ও আরাফ সবাই বলল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমরা অনেক খুশি হয়েছি। এবার থেকে আমরা সবাই একসঙ্গে থাকব আর এই জিন রাজ্যের হেফাজত করব। সবার চোখেই খুশির ঝলক। এত কিছুর মাঝে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে জিন বাদশাহ ইব্রাহিম খানের মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয়েছিল। ইলোরা মারেনি তাকে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সবাই আমার দিকে গুরুত্ব দেয়। আরহাম শিফার কোলে থেকে আমাকে কোলে তুলে সবাই মিলে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। এসব কিছুর মধ্যে হিনোজিনদের কয়েকজনকে মরতে হয়। এদিকে হুমায়রা অবায়দুল্লাহ খান আর অবায়দুল্লাহ খান মেয়ের সন্তান সম্ভাবনার কথা শুনে অনেক খুশি হয়। আর আমিরা বেগম 2 পুত্রবধূ পেয়ে খুব খুশি। তিনি ছেলের সন্তান হবে জেনে এটাও খুব খুশি হয়ে প্রজাদেরকে মুদ্রা বিতরণ করেন। জ্ঞান ফিরতেই নিজেকে রুমে আবিষ্কার করলাম। হঠাৎ সব কিছু মনে হতেই আমি পেটে হাত দিয়ে চিৎকার করে উঠলাম। আরহাম আমার পাশেই বসা ছিল। সে হঠাৎ জড়িয়ে ধরে বলল, সব কিছু ঠিক আছে, এই তো আমি, দেখো, ভয় পেও না। আরহাম আমাকে শান্ত করে সবটা বলল। আমিও সবটা শুনলাম। এদিকে আমার চিৎকার শুনে সবাই রুমে দৌড়ে আসলো। সবাই মিলে জিজ্ঞেস করলো, হঠাৎ কি হলো? আরহাম বলল, তেমন কিছু না। নূর আমাদের সন্তানের কথা ভেবে ভয় পেয়ে গেছিল। সামিরা বেগম মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে রইল। আমি উনাকে কাছে ডাকলাম, তারপর ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইলাম। উনিও আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এটা ভেবেই সবার চোখে খুশির কান্না। অনেক ভালো একটা মুহূর্ত ছিল সেইটা। 5 বছর পর
সময় বহমান, এর মধ্যে অনেক বছর পেরিয়ে গেছে। 5 বছর আগে আরহাম আর আমার কোল জুড়ে আসে আহমেদ। শিফা আর আব্রাহাম ভাইয়ার ঘরে দুটো যমজ ছেলের জন্ম হয়। এদিকে আনাম কুরাইশ আর আরাফের সবার সম্মতিতে বিয়ে হয়। আনাম আর আরাফের কোল জুড়ে একটা মিষ্টি মেয়ের আগমন হয়। আরহাম আর আব্রাহাম দুজনে ভালোভাবে রাজ্য পরিচালনা শুরু করে, আর জিন রাজ্য থেকে সমস্ত অবাধ্য হীনজিনদের শাস্তি দিয়ে পাঠিয়ে দেয়। সমস্ত ঝামেলা শেষ হয়ে গেলে আমার আব্বু আম্মুও তাদের নিজের বাড়িতে চলে যায়। মাঝে মধ্যে তারা এখানে আসেন। আহমেদ আর তার যমজ 2 ভাই আবরার আর আবরাম তিনজনে সারাদিন দাদির সঙ্গে আড্ডায় ব্যস্ত থাকে। তিনজনই দাদির প্রাণ একেবারে। আনাম আর আরাফের মেয়ের বয়স 2 বছর, খুবই চুপচাপ স্বভাবের, আর দেখতে যেমন মিষ্টি, নামটাও মিষ্টিই রাখা হয়েছে। আজ তারই জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানটা জাঁকজমকভাবেই পালন করা হচ্ছে। এদিকে আমি আমার আব্বু আম্মুর অপেক্ষা করছি, আজ তাদের আসার কথা। আমার পিচ্ছি আহমেদটাও নানা নানিকে দেখার জন্য অপেক্ষা করছে। বাবার কোলে যেমন যখন তখন ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনই নানাকে দেখতে পেলে ঝাঁপিয়ে কোলে উঠতে চায় সে। সব কিছুর মাঝে বলতেই ভুলে গেছি, আমি দ্বিতীয়বার সন্তান সম্ভবা পুরো 9 মাস চলছে। আর সবাই এজন্য অনেক বেশি দেখাশোনা করে। শিফা আর আব্রাহাম ভাইয়া তো আমাকে কোনো কাজই করতে দেয় না। প্রথমবার আমার একটু কমপ্লিকেশন ছিল, কিন্তু এখন আর কোনো সমস্যা নেই। তবুও সবাই খুব যত্নে রাখেন। আহমেদও ছোট্ট বোন আসার আনন্দে আত্মহারা। আর আরহামের কথা বাদই দিলাম, ও তো প্রথমবারেও অনেক খুশি ছিল, এখনও অনেক খুশি। সব কিছুর মাঝে একজনকে আমরা সবাই খুব মিস করি। উনি আর কেউ না, আমার শ্বশুর আব্বু জিন বাদশাহ ইব্রাহিম খান। কিন্তু কি আর করার, সবাই মরণশীল, মরতে তো হবেই একদিন না একদিন। হঠাৎ আমার শাশুড়ি আম্মুকে ডেকে পাঠালেন। আব্বু আম্মু নাকি এসেছে। আমি শাড়িটা ঠিক করে বিছানা থেকে উঠলাম। আহমেদকে নিয়ে নিচে নামতেই মাথাটা কেমন যেন ঘুরে উঠল। কোথা থেকে আরহামে এসে হুট করে কোলে তুলে নিল। মনে মনে লজ্জা পেয়ে বললাম, ইয়া আল্লাহ, উনি সবার মাঝে এমন বিব্রত অবস্থায় কেন ফেললেন আমাকে? আরহাম আমাকে সোফাতে বসিয়ে কানের কাছে এসে বলল, ভালোবাসি তোমাকে। আমি এটা শুনে আরও লজ্জা পেয়ে গেলাম। তারপর সবাই মিলে অনেক গল্পগুজব করলাম। অবশেষে মিষ্টি মামুনির বার্থডে সেলিব্রেট করা হয়ে গেলে সব রিলেটিভরা চলে যায়। আমি সহ সবাই আব্বু আম্মুকে কিছুদিন থাকতে বললাম। আব্বু আম্মুও রাজি হলো। আমি, শিফা সবাই অনেকটা খুশি হলাম এই সিদ্ধান্তে। সব কিছু মিটে যাওয়ার পর আরহাম রুমে এসে বলল, আহমেদ ঘুমিয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ, আমার ছেলেটা বহুদিন পর নানা নানিকে পেয়েছে বলে ওদের কাছেই ঘুমিয়ে গেছে। আরহাম বলল, তুমি ঘুমাওনি কেন? আমি বললাম, তুমি জানো না আমি তোমার বুকে ভালো মতো ঘুমাতে পারি, তাছাড়া আমার কোনো ঘুম আসে না। আরহাম হেসে বলল, ও হ্যাঁ, তাই তো, আমি কিভাবে ভুলে গেলাম এটা। আমার বাবুর আম্মুর তো আমার বুকে মাথা না রাখলে ঘুম আসে না। আমি ওর চুলে হাত বুলিয়ে বললাম, আমাকে পচানো হয়ে গেলে এবার আমি ঘুমাই? আমি এত কিউট করে বলেছিলাম যে। আরহাম আমার গাল টিপে বলল, জো হুকুম আমার বাবুর আম্মু। আমি আরহামের বুকে মাথা রেখে মনে মনে বললাম, তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ, এ পাগল জিনবরটাকে সম্পূর্ণ আমার করে বানানোর জন্য। পরকালেও যেন আমি আমার পাগল জিনবরটাকেই পাই, ও ছাড়া যে আমি অসম্পূর্ণ। আরহাম আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তোমাকে ছাড়াও আমি অসম্পূর্ণ নূর, কারণ তুমি এই পাগল জিন বাদশার ভালোবাসা। ভালোবাসি প্রিয়, অনেক ভালোবাসি। অন্যদিকে কাজের লোকের সাহায্যে সমস্ত কাজ সেরে শিফা রুমে আসে। রুমে এসে দেখতে পায় রুমটা অন্ধকার। লাইট জ্বালাতেই পুরো রুমটা দেখে অনেক ফুল দিয়ে সাজানো। শিফা আব্রাহামকে উদ্দেশ্য করে বলে, আব্রাহাম আর আব্রার কোথায়? ওরা 2 ভাই ঘুমিয়ে পড়েছে? আব্রাহাম বলল, ওরা ওর দাদির কাছে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। শিফা হঠাৎ বলল, তো তুমিও ঘুমাতে পারতে, তোমার ঘুমের অনেক ক্রাইসিস হয়ে গেছে। আব্রাহাম বলল, আমি ঘুমাবো না। শিফা চোখ বড় করে বলল, আব্রাহাম। তা বলার আগে আব্রাহাম তার ঠোঁট দখল করে নেয়, তারপর রুমের লাইট অফ করে দেয়। এদিকে আনাম মিষ্টিকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই আরাফ হুট করে রুমের লাইট জ্বেলে দেয়। আনাম রাগ দেখিয়ে বলে, এটা কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছ আমি মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। জন্মদিনের জন্য মেয়েটা ঠিকমতো ঘুমাতেও পারেনি আজ। মিষ্টির ঘুমের প্রয়োজন, তাড়াতাড়ি লাইট নিভিয়ে দাও, নয়তো সে উঠিয়ে যাবে।
আরাফ দুষ্টু হেসে বলল, আমারও প্রয়োজন। আনাম আরাফের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোমার এখন ঘুমের প্রয়োজন, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আরাম অভিমান করে বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যত পারো এমনটা সবসময় আমার সঙ্গে করো। বাবুর আব্বুর ইচ্ছের তো কোনো মূল্যই নেই দেখছি। আনাম আরাফের কথায় হেসে উঠল। আরাফ বলল, যত পারো হাসো, সমস্যা নাই, পরে বদলা সুদে আসলে নিয়ে নেব। 1 মাস পর প্রাসাদে আবারও খুশির ঝলক। চারিদিকে সজ্জিত আর হাজারো জিন মানবদের আনন্দ। এটা তাদের বাদশার একমাত্র মেয়ে আয়রার আগমনের আনন্দে। হ্যাঁ, আয়রা আমার আর আরহামের একমাত্র মেয়ে। ওর বয়স 1 মাস হয়ে গেছে, এজন্য সবার মাঝে তাকে নিয়ে আসা। আলহামদুলিল্লাহ, আমার দ্বিতীয় সন্তান জন্মদানে কোনো কমপ্লিকেশনই আসেনি। সবাই বাচ্চা কন্যা আয়রা বিনতে আরহামের চাঁদমাখা মুখখানা দেখে মাশাল্লাহ বলে উঠল। সবার মাঝে রাজা রানী হিসেবে আমার ছেলে কন্যাকে নিয়ে দাঁড়ালাম। সবাই আয়রাকে প্রাণ ভরে দোয়া করল। আর প্রজাদের মাঝে আবারও মুদ্রা বিতরণ করা হলো। এটা নাকি বাদশাহের শাহী নিয়ম। অনুষ্ঠানের মাঝপথে আয়রাকে নিয়ে আমি আর শিফার সঙ্গে আবরার আর আব্রাম প্রাসাদে চলে আসলাম। আহমেদ বাবা আর আঙ্কেলের সঙ্গে থেকে গেল। প্রাসাদে আসতেই ঘটে গেল আরও একটা কাহিনী। আয়রাকে কে কোলে নিবে এটা নিয়ে আবরার আর আব্রাম দুজনে ঝামেলা শুরু করলো। ওদের তুতলানো কথার ঝগড়াটা দেখে আমি আর শিফু হাসতে লাগলাম। অবশেষে আমি আর শিফা বললাম, দুজনেই কোলে নিবা, কিন্তু একজন একজন করে। আমার সিদ্ধান্তে আবরার আর আব্রাম দুজনের কেউ সন্তুষ্ট হলো না। পরে শিফার বকা খেয়ে আব্রাম বড় ভাই আবরারকে ছেড়ে দেয়। অনুষ্ঠান মিটে গেলে আব্বু আম্মু আত্মীয়রা চলে যায়। এরপর থেকে আমরা শান্তিতে থাকতে শুরু করলাম। এক জীবনে আর কি চাওয়া থাকতে পারে? সব কিছুই তো পেয়ে গেছি। এখন শেষ নিঃশ্বাস চলে গেলেও আফসোস থাকবে না। এভাবে হাসি খুশিতে চলতে লাগলো বাচ্চা আরহাম জিন আর নূর আলমের পরবর্তী জীবন। আজকের এই গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন।